প্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে একটি বিশাল ধামাকা, এবং সেই ধামাকাটি কি ধামাকা? সেই ধামাকাটি হচ্ছে রোড টু মিশন 100, টার্গেট এবার 100তে 100। তো আমরা টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সমন্বয়ে রচিত ইজি কেমিস্ট্রি বইয়ের এই পর্বে আমরা আলোচনা করব রোড টু মিশন 100 সাজেশন নিয়ে। তো এই সাজেশনটি কাদের জন্য? এই সাজেশনটি মূলত বাংলাদেশের যে 8টি শিক্ষা বোর্ড, এবং যদি আমি মাদ্রাসা বোর্ডকে উল্লেখ করি, মোট 9টি শিক্ষা বোর্ড। এই 9টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে যারা 2026 সালে রসায়ন পরীক্ষায় অংশগ্রহণ করবা, তাদের সকল শিক্ষার্থীদের জন্যই মূলত এই সাজেশনটি আমরা তৈরি করেছি। তো সাজেশনটি আমরা এমনভাবে তৈরি করেছি বা সাজেশনটি আমরা এমনভাবে সাজিয়েছি যাতে করে এই সাজেশনটা তোমরা যদি ফলো করতে পারো, তোমাদের যেই কেমিস্ট্রিতে যে একটা লক্ষ্য থাকে যে হ্যাঁ স্যার আমার এসএসসিতে 100তে 100 পেতে হবে, সেই লক্ষ্যের দ্বার প্রান্তে এই সাজেশনটি তোমাদেরকে পৌঁছে দিবে। তো আমরা এই অক্লান্ত পরিশ্রম তোমাদের জন্য করতেছি যাতে করে তোমাদেরকে খুব ভালো একটা ফলাফল তোমরা যেন আমাদেরকে উপহার দিতে পারো, সেভাবেই আমরা সাজেশনটি তোমাদের জন্য তৈরি করেছি। তো আমরা এখন সাজেশনটি নিয়ে আলোচনা করব। তবে আমি আসলে তোমাদেরকে সাজেশনটি শুরু করার আগে বা সাজেশন নিয়ে কথা বলার আগে কয়েকটা পয়েন্ট বা কয়েকটা বিষয় একটু বলতে চাই। প্রথম কথা হচ্ছে, তোমরা কিন্তু এখন সৃজনশীলের যুগে বসবাস করতেছো। আমাদের প্রশ্ন প্যাটার্ন সৃজনশীল ভিত্তিক। সৃজনশীল প্রশ্নের মধ্যে কখনোই কিন্তু প্রশ্ন হুবহু কমন আসবে না। ধরো আমি তোমাকে একটা জিনিস বুঝালাম সোডিয়াম দিয়ে, এখন তুমি ভাববা না যে এই প্রশ্নটা সবসময় সোডিয়াম দিয়ে আসবে। আমাকে অলওয়েজ চিন্তা করতে হবে মেকানিজমটা কি, প্রশ্নের সলিউশন প্যাটার্নটা কি, সেটা আসলে আমাকে বুঝতে হবে। আমি যদি একটা প্রশ্নের সলিউশন প্যাটার্ন বুঝি, ওই নিয়মে আমাকে যদি 100টা প্রশ্ন দেওয়া হয়, আমি কিন্তু সেটা সলভ করতে পারবো। আমাকে ফোকাস করতে হবে কোশ্চেন প্যাটার্ন, নট পার্টিকুলারলি কোশ্চেন। যে আমি যেই কথাটা তোমাদেরকে বললাম, ধরো ইলেকট্রন বিন্যাস আসলো তোমাদেরকে, এখন তোমাকে আমি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস শিখালাম। এখন যদি ভাবো যে স্যার আপনি আপনার সাজেশনে সোডিয়াম দিয়েছেন, তার মানে সোডিয়ামই আসবে, এমনটা না। আমি সোডিয়ামের মতো করে যদি আমাকে 100টা ইলেকট্রন বিন্যাস দেওয়া হয়, আমি যেন সোডিয়ামটা শিখে ওই 100টাই যেন আমি পরীক্ষায় যেভাবেই আসুক না কেন আমি যেন অ্যাপ্লাই করতে পারি। আমরা আমাদের সাজেশনটা এমনভাবে সাজিয়েছি যেই সাজেশনের বাইরে আসলে কোশ্চেন আমার কোনো সম্ভাবনাই নাই, এবং আমরা আমাদের সাজেশনে কিন্তু খুব বেশি একটা প্রশ্ন আমরা দিব না, এবং খুব বেশি একটা প্রশ্ন আমরা দেইও নাই। তোমাদেরকে বলবো যে এই সাজেশনের মধ্যে যে সকল টাইপ বা যে সকল টপিক বা যেই রকমের ম্যাথ বা যেই রকমের বিক্রিয়া তুমি যেভাবেই ধরো না কেন দেওয়া হচ্ছে, তুমি ওই পার্টটা ভালো মতো শিখবা, তুমি ওই পার্টটা ভালো মতো করবা, যেন ওই পার্টের মতো করে যদি কোনো প্রশ্ন আসে সেটা যেন তুমি খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারো। আমরা তোমাদের জন্য এইভাবেই যা সাজেশনটা তৈরি করেছি। আর আমরা কিন্তু সৃজনশীলের গ ঘয়ের পাশাপাশি ক খ নিয়েও তোমাদের জন্য সাজেশন দিচ্ছি আর কি। এই প্রশ্নগুলো খুব ভালো মতো পড়তে হবে। সো ওভারঅল আমি তোমাদেরকে এইটাই বলবো যে এই প্রশ্ন বা এই সাজেশনটা ফলো করবা শুধুমাত্র এই কথা চিন্তা করে যে আমি এই প্যাটার্নটা শিখবো, আমি এই টাইপটা শিখবো, যেন আমার এই টাইপে যতগুলো প্রশ্ন আসে আমি যেন সেগুলোর খুব দ্রুত আমি অ্যান্সার করতে পারি। তো চলো আমরা এখন আমাদের মূল যেই আকর্ষণ, রোড টু মিশন 100 সাজেশন এসএসসি 2026, টার্গেট হচ্ছে আমার 100তে 100, এই সাজেশনটা আমরা এখন স্টার্ট করতেছি। আমরা এখন এই সাজেশনের মূল বিষয়বস্তু আমরা শুরু করতেছি। তো আমাদের শর্ট সিলেবাস শুরু হয়েছে চ্যাপ্টার 3 থেকে। তো আমরা এখন চ্যাপ্টার 3 নিয়ে আগে আমরা শুরুতে কথা বলবো। চ্যাপ্টার 3 এর ক, চ্যাপ্টার 3 এর খ, তারপর গ ঘয়ের জন্য যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো নিয়ে আমরা কথা বলবো। তো চলো আমরা শুরু করি। দেখো আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। এইখানে আমরা মোটামুটিভাবে 10টা প্রশ্ন সিলেকশন করেছি, যেই 10টা প্রশ্ন চ্যাপ্টার 3 থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং যেই প্রশ্নগুলো কিন্তু রিসেন্ট ইয়ারে বারবার বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে। তো আমি এইখানে যে প্রশ্নগুলো তোমাদেরকে দিলাম, এগুলো তোমরা অবশ্যই ভালো মতো পড়বে। তবে রিস্ক এড়ানোর জন্য যে যত বেশি এর থেকে ভালো পড়বে তার কমন পাওয়ার চান্স তত বেশি। তো কি কি প্রশ্ন আমাদেরকে এখান থেকে পড়তে হবে দেখো। অণু কাকে বলে, পরমাণু কাকে বলে, প্রতীক কাকে বলে, সিলভারের ল্যাটিন নাম কি, আমাদের ল্যাটিন নাম নিয়ে প্রশ্ন আসে। তো সেটা এখান থেকে দেখলাম যে সিলভারের ল্যাটিন নাম কি। তারপরে প্রশ্নগুলো ছিল হচ্ছে যে পরমাণুর ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে। সো কোশ্চেনটা এভাবেও আসতে পারে, পরমাণুর ভর সংখ্যা কাকে বলে অথবা পরমাণু নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে, অরবিটাল কি, আইসোটোপ কাকে বলে, পারমাণবিক সংখ্যা কাকে বলে, আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে, তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে। সো এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমাদেরকে খুব ভালোভাবে কমপ্লিট করে ফেলতে হবে ক এর জন্য চ্যাপ্টার 3 থেকে। খ এর জন্য অনুধাবন বা সংক্ষিপ্ত প্রশ্ন যেভাবেই বলো না কেন, এখানেও কিন্তু আমরা দেখো প্রশ্ন দিয়েছি যে সোডিয়ামের ভর সংখ্যা 23 ব্যাখ্যা করো, পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, পরমাণুতে কিভাবে বর্ণালীর সৃষ্টি হয়, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে ডি অরবিটাল থাকে না কেন, অথবা 2D অরবিটাল সম্ভব কিনা। তো আমরা কিন্তু জাস্ট আমাদের একই প্রশ্ন যদি ঘুরিয়ে ফিরিয়ে আসে সেটাও কিন্তু আমরা অবলিক বা স্ল্যাশ চিহ্ন দিয়ে দিয়েছি, যেরকম এই
প্রশ্নটা দেখতে পাচ্ছ যে দুইটি সেম টাইপের কোশ্চেন বাট দুইটা ভিন্ন ভিন্ন ভাবে উপস্থাপন করা হয়, আমরা সেটা উল্লেখ করে দিয়েছি। তৃতীয় শক্তি স্তরে এফ অরবিটাল থাকে না কেন, কপারের ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করো, আপেক্ষিক পারমাণবিক ভরের একক নেই কেন, রোগ নিরাময় আইসোটোপের ভূমিকা ব্যাখ্যা করো। তো এইভাবে আমরা মোটামুটিভাবে তোমাদের ক থেকে 10টা, খ থেকে 10টা প্রশ্ন চ্যাপ্টার 3 থেকে সিলেকশন করেছি, যেই 10টা প্রশ্ন সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ। তো এর থেকেও যদি বেশি যারা পড়তে চাও, পড়তে পারো, সেটা তোমাদের জন্য আরও পজিটিভ, সেটা তোমাদের জন্য আরও ভালো। বাট এই 10টা প্রশ্ন অবশ্যই অবশ্যই পড়ে যাবা, এগুলো কখনো মিস করা যাবে না। এবারে আসি আমরা আমাদের গ ঘ এর জন্য। দেখো আমরা কিন্তু চ্যাপ্টার 3 থেকে যে সকল প্রশ্ন আমাদের আসে সেগুলোকে আমরা কতগুলো টাইপে ভাগ করেছি এবং প্রত্যেকটা টাইপ থেকে আমরা কিছু রিলেভেন্ট এক্সাম্পল তোমাদের জন্য এখানে দিয়ে দিচ্ছি, যে এক্সাম্পলগুলো তোমরা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবা। তো শুরুতেই আমরা যাচ্ছি কৌণিক ভরবেগ, কক্ষপথের ব্যাসার্ধ ও বেগ নির্ণয়। দেখো এই টপিকটা কিন্তু খুবই পপুলার, আমাদের চ্যাপ্টার 3 থেকে প্রশ্ন আসলে 90% আসার সম্ভাবনা হচ্ছে এই টপিকটা থেকে। তো আমাদেরকে এটা অনেক ভালো করে পড়তে হবে। তো এখানে দেখো কি কি প্রশ্ন বা প্রশ্নের ধরনটা কিরকম হতে পারে। তোমাকে ফর এক্সাম্পল এরকম একটা পিরিয়ডিক টেবিল এর অংশ দিয়ে দেন বলো যে জেড এর সর্বশেষ কক্ষপথের একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। এই যে দেখো আর্গনের আগের মৌল হচ্ছে গিয়া জেড, তার মানে কি ক্লোরিন। তাহলে আমাকে এখানে জেড বলতে ক্লোরিন পরমাণুকে বোঝাচ্ছে। ক্লোরিন পরমাণুর একটা পরমাণু বা ক্লোরিনের সর্বশেষ পরমাণুর কক্ষপথে যে ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনের আমার কৌণিক ভরবেগ এখানে নির্ণয় করতে বলছে। দেখো কৌণিক ভরবেগের আরেকটা প্যাটার্ন হচ্ছে এরকম, মানে কোশ্চেনটা এভাবেও আসতে পারে যে যেখানে তোমাকে পরমাণু চিনতে হবে, পরমাণু চিনে ইলেকট্রন বিন্যাস করতে হবে, দেন সেখান থেকে কৌণিক ভরবেগ নির্ণয় করতে হবে। আর একটা প্রশ্নের প্যাটার্ন হচ্ছে এরকম, কিরকম, যে আমাকে একটা বোর মডেল দিয়ে দেবে এবং বোর মডেল থেকে বলবে যে উদ্দীপকের মডেল দইয়ের শেষ কক্ষপথ কত, এখানে 3। তাহলে আমাকে দেখে এখান থেকে বুঝে নিতে হবে যে এখানে 3 নাম্বার যে কক্ষপথটা রয়েছে সেই কক্ষপথে একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হতে পারে। তো এইটা হচ্ছে কৌণিক ভরবেগেরই আর একটা প্রশ্নের প্যাটার্ন বা ভিন্ন ধর্মী একটা প্রশ্নের প্যাটার্ন। সো আমরা আশা করতেছি এইটুকু অংশ বুঝতে পেরেছি। আর একটা ছিল আমাদের জন্য কক্ষপথের ব্যাসার্ধ ও বেগ নির্ণয়। সো এটাও তোমরা দেখো যে সেম সূত্র, আমরা জাস্ট চাইলে ব্যাসার্ধ এবং বেগ নির্ণয় করতে পারি, সেটা হচ্ছেই। তো এখানে দেখো প্রশ্ন দেখো, উদ্দীপকের এ ইলেকট্রনটির গতিবেগ নির্ণয় করো। গতিবেগ মানে কি বলতো? গতিবেগ মানে হচ্ছে ভি কে বোঝানো হচ্ছে, যে এ ইলেকট্রন যে আমরা পেয়েছি, এই এ ইলেকট্রন থেকে আমরা ভি নির্ণয় করব, যে ভি এখান থেকে কত হতে পারে। তো ব্যাপারটা এরকম ভাবে আমি তোমাদেরকে বলবো, দেখো ওকে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমাদের সূত্র কি ছিল? আমাদের সূত্র হচ্ছে এরকম যে এমভিআর, আমাদের সূত্র কি ছিল? এমভিআর ইজ ইকুয়ালস টু এনএইচ বাই 2 পাই। এখন তোমরা যখন ম্যাথ প্র্যাকটিস করবা তখন তোমাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আমাকে কি প্রশ্ন সবসময় ভি চাইবে আমার কাছে প্রশ্নে? না, আমার কাছে প্রশ্নে আর চাইতে পারে, আমার কাছে প্রশ্নে ভি চাইতে পারে, আমার কাছে প্রশ্নে এন চাইতে পারে, যেগুলো আননোন মান সেগুলো আমার কাছে জানতে চাইতে পারে। তো আমি অ্যাজ এ এক্সাম্পল এখানে আমাদের কাছে প্রশ্নে ভি চাইছে, বাট এখানে দেখো ভি না আছে, এখান থেকে কিন্তু প্রশ্নে আমার কাছে আরও চাইতে পারে, এখান থেকে প্রশ্নে আমার কাছে এনও চাইতে পারে। আমরা যখন কোনো একটা পার্ট প্র্যাকটিস করব, ওই রিলেভেন্ট সকল কিছু আমরা একসাথে প্র্যাকটিস করে ফেলবো। তাহলে কোশ্চেন যেভাবেই দিক না কেন আমাদেরকে আসে আটকাতে পারবে না, আমাদের কাছে কোশ্চেনটার আননোন মনে হবে না। তো এইটা গেল আমাদের একটা টপিক। তো আমি যাচ্ছি আমাদের অ্যানাদার আইটেম, আরেকটা টাইপ, যেটা হচ্ছে টাইপ 4। আমাদের আইসোটোপ থেকে ম্যাথ আসে। তো আইসোটোপ থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর, শতকরা পরিমাণ, এগুলো আমরা নির্ণয় করতে পারি। তো দেখো এরকম তোমাকে আইসোটোপের পার্সেন্টেজ বলে দিবে, পার্সেন্টেজ বলে দিয়ে তোমাকে ভর বের করতে বলবে, যে হ্যাঁ এই আইসোটোপের পার্সেন্টেজ শতকরা পরিমাণ থেকে ভর কত হতে পারে সেটা তোমরা নির্ণয় করো। সেকেন্ড, তোমাকে আরেকটা জিনিস করতে পারে যে এবার তোমাকে সমস্ত কিছু দিয়ে দিবে, ভর দিয়ে দিবে, ফাইনাল যে ফলাফল সেটাও তোমাকে বলে দিবে, বাট তোমাকে পার্সেন্টেজ দিবে না। তো একটা হচ্ছে আইসোটোপ থেকে আমাদের মোস্টলি 2 রকমের প্রশ্ন আসে, এর বাইরে আইসোটোপ থেকে কখনোই প্রশ্ন আসে নাই, আসবেও না। নাম্বার 1 তোমাকে ভর বের করতে বলবে, মানে ফাইনাল যে ভরটা, যেগুলো আমরা গড় করে বের করি। আর একটা হচ্ছে আইসোটোপের শতকরা পরিমাণ। তো ভর বের করার এক্সাম্পল হচ্ছে এইটা, আর শতকরা পরিমাণ বের করার এক্সাম্পল হচ্ছে এইটা। সো এই টাইপের প্রশ্ন যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে এরপরে আসে এখান থেকে কি রকম প্রশ্ন আমাদেরকে দিয়ে আটকাবে। আমরা যদি এইগুলো ভালো মতো শিখে ফেলি তাহলে তো অবশ্যই আমাদের সেটা 100% প্র্যাকটিস হয়েই যাবে। আচ্ছা, নেক্সট আইটেম দেখো, শক্তি স্তরের ধারণা ও ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস। যেহেতু আমাদের চ্যাপ্টার 3-তে ইলেকট্রন বিন্যাসের যে কনসেপ্ট, শক্তি স্তর, উপশক্তি স্তরের কনসেপ্ট আমরা এখান থেকে পাই, তাহলে এরকম কিন্তু প্রশ্ন আমাদেরকে আসবে। যেরকম দেখো এখানে যেটা বলতেছে যে বোর মডেল অনুযায়ী 4টা কক্ষপথ N1, N2, N3, N4, এখানে বলতেছে যে চিত্র বি এর প্রতিটি শক্তি স্তরের অরবিটাল সমূহের ইলেকট্রনের যোগফল 2n², অর্থাৎ 2n² সূত্র দিয়ে যে আমরা যে ইলেকট্রন বিন্যাস করি তার একটা প্রমাণ আমার কাছে এই প্রশ্ন জানতে চাচ্ছে। সো এটা খুব পপুলার একটা প্রশ্ন, আসার মতো একটা প্রশ্ন। তো এই রকমের প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে এই টপিক থেকে প্র্যাকটিস করব। অ্যানাদার এক্সাম্পল হচ্ছে দেখো আমরা 4টা অরবিটাল দিচ্ছি, 4টা অরবিটাল
অরবিটাল দিয়েছে এখানে, এবং 4টা অরবিটাল দিয়ে বলতেছি যে 2 নংয়ের উপস্তরগুলো শক্তির ক্রম, অর্থাৎ আমরা যে n+l এর মান থেকে যে শক্তির মান নির্ণয় করি, আউফবাউ নীতির যেই প্রয়োগ আমরা ঘটাই, তো সেই প্রয়োগেরই বলতেছে যে n+l এর মান থেকে আমাকে হিসাব করে বলতে হবে যে কোন অরবিটালের শক্তির মান বেশি আর কোন অরবিটালের শক্তির মান কম। ওকে, আর পটাশিয়াম জানি আমরা যে এইটা আরেকটা এক্সাম্পল, যে পটাশিয়ামের জন্য কিন্তু 2n² সূত্রটা ব্যতিক্রম, সে 2n² সূত্র মানে না। সো এইখান থেকেও প্রশ্নটা কিরকম আসতে পারে, এখান থেকে প্রশ্ন আসতে পারে, দেখো যে জেড মৌল, মানে এই যে জেড মৌলের সর্বশেষ ইলেকট্রন 3d তে প্রবেশ করলো ওয়াই হচ্ছে পটাশিয়াম, ওয়াই এর ক্ষেত্রে সেটা হয় না। সো পটাশিয়ামের যে ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস রিলেটেড যে প্রশ্নটা, সেই প্রশ্নটা মোস্টলি এরকম ভাবে তোমাদের কাছে আসবে। তো তাইলে দেখো এই টপিকের মধ্যে যে প্রশ্নগুলো আছে আমাদের, আমরা ইলেকট্রন বিন্যাসের ইলেকট্রন বিন্যাস নিয়ে কথা বললাম, তারপরে হচ্ছে অরবিটালগুলো নিয়ে কথা বললাম, পটাশিয়াম নিয়ে কথা বললাম। আরও একটা ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাসের প্রশ্ন কিন্তু আমাদের আছে, সেটা হচ্ছে ক্রোমিয়াম এবং কপার, যেটা খুবই পপুলার। তোমরা জানো যে ক্রোমিয়াম এবং কপার নিয়ে প্রচুর প্রশ্ন আসে ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস নিয়ে। দেখো সেই স্যাম্পলটাও আমরা এখানে রেখেছি, যে কিছু মৌলের পারমাণবিক সংখ্যা নিচে দেওয়া হলো 4, 22, 24, 29। তো এখানে বলতেছে যে উদ্দীপকের কোন মৌল দুটি ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করবে। সো তোমরা জানো যে ক্রোমিয়াম এবং কপার ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করবে। তাইলে আমরা এই 4টা প্রশ্ন পড়লে এই টপিক থেকে আমাদেরকে আর প্রশ্নে আটকানোর মতো কোনো প্রশ্ন হতে পারবে না। আমরা ব্যতিক্রমধর্মী পটাশিয়াম নিয়ে কথা বলেছি, আমরা ব্যতিক্রমধর্মী কপার নিয়ে কথা বলেছি, ক্রোমিয়াম নিয়ে কথা বলেছি, অরবিটালের শক্তি নিয়ে কথা বলেছি, এমনকি 2n² সূত্রের সাথে যে প্রত্যেকটা স্তরের যেই সংযোগ যে সূত্র, সেটাও নিয়ে আমরা কথা বলেছি। সো আমরা যদি এই 4টা প্রশ্ন প্র্যাকটিস করি এরকম প্রত্যেকটা পর্ব থেকে, তাহলে তো আমাদের কাছে কেমিস্ট্রির যেই পুরো বইটাই আমাদের জন্য একটু সহজ হয়ে যাবে। আচ্ছা, তো আমার এখানে শেষ না, এই চ্যাপ্টারের আরো কিছু টপিক রয়েছে বা টাইপ রয়েছে। টাইপ 6 এ বোর রাদারফোর্ডের মডেলের কম্পেয়ার। তো তোমরা এরকম চিত্র অনেক এরকম প্রশ্ন তোমরা অনেক পাবা, যে এটা হচ্ছে আমাদের রাদারফোর্ডের চিত্র, এটা হচ্ছে আমাদের বোরের চিত্র। সো বলতেছে যে পরমাণুর গঠন ব্যাখ্যায় উদ্দীপকের মডেল দুটির মধ্যে কোনটি অধিক উপযোগী, কোনটা বেশি ভালো, সেটা আমাকে ব্যাখ্যা করতে বলবো। সো তখন আমরা এই রাদারফোর্ড নিয়ে কথা বলবো। আচ্ছা, এবার এই দেখো, এটা একটু ভিন্ন রকমের প্রশ্ন। কি বলতেছে যে উদ্দীপকের 1 নং পরমাণু মডেলটি গ্রহণযোগ্য নয় কেন বিশ্লেষণ করো। মানে রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে যে ত্রুটির সংখ্যা বেশি ছিল, আমরা জানি যে রাদারফোর্ড অনেকগুলো বিষয় আমাদেরকে ক্লিয়ার করতে পারে নাই, তো সেই পয়েন্টগুলো আমাকে বলতেছে। সো আগের প্রশ্নটা হচ্ছে আমরা দুজনের মধ্যে কম্পেয়ার করব, এই যে যেখানে আমরা এখানে এদের দুজনের মধ্যে কম্পেয়ার করব। পরের যে চিত্র, সেই চিত্রে আমরা কিন্তু শুধুমাত্র রাদারফোর্ডের যে ত্রুটিগুলো ছিল সেই ত্রুটিগুলোকে আমরা হাইলাইট করব। সো এইটা একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন। আচ্ছা, 3 নাম্বার কি বলতেছে দেখো, যে এরপরের যে প্রশ্নটা, যে কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও উদ্দীপকের পরমাণু মডেলটি বেশি গ্রহণযোগ্য, সেটা বিশ্লেষণ করো। বোরের পরমাণু মডেল, যে আমরা জানি যে বোরের পরমাণু মডেল অনেক কিছু সলিউশন দিয়েছে। সো অবশ্যই রাদারফোর্ড এবং বোরকে কম্পেয়ার করলে বোর আমাদের কাছে অনেক ভালো একটা মডেল উপস্থাপন করতে পেরেছে। তো সেই হিসেবে বোরের মডেলটা এখানে আমাদেরকে এই প্রশ্নে ব্যাখ্যা করতে বলেছে। ওকে, নেক্সট টাইপ কি বলতো, নিউক্লিয়াসের ভর। আমরা জানি যে আমাদের চ্যাপ্টার 3 পরমাণুর গঠন নিয়ে কথা বলে। সো নিউক্লিয়াসের ভর কেমন কি হতে পারে, সেই টাইপের কোশ্চেন আমরা এখানে আলোচনা করেছি। এখানে এই যে নিউক্লিয়াসের ভর দেওয়া আছে, আমাদেরকে এর নিউটন সংখ্যা বের করতে হবে। তো আমরা জানি প্রোটন সংখ্যা, নিউটন সংখ্যা, নিউক্লিয়াসের ভর, এইটা একটা সূত্রের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। এখানে মূলত আমাদেরকে ওই টাইপের প্রবলেম সলভ করতে বলেছে। আচ্ছা, আরেকটা ছিল, মনে আছে কিনা, আমাদের কার্বন 12 আইসোটোপ থেকে ভর নির্ণয় করতে হতো। সো সেই ফর্মুলাও কিন্তু আমাদেরকে দেখো এই ম্যাথটা শেখাচ্ছে। যদি আমরা এই ম্যাথটা সলভ করতে যাই, যে জেড মৌলটির 10টি পরমাণু ভর নির্ণয় করো, তাহলে অবশ্যই আমাকে কার্বন যে 12 আইসোটোপ, সেই 12 আইসোটোপ থেকে যে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করি, এখানে আমাকে সেই প্রসেসটা অ্যাপ্লাই করতে হচ্ছে। তো আমরা প্রশ্নগুলোকে কিন্তু জাস্ট এভাবেই দিয়েছি, যেভাবে দিলে একজন শিক্ষার্থীর কাছে সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়, সে যেন সমস্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে যেন বুঝতে পারে, সেভাবে দেওয়া হচ্ছে। এবং ফাইনালি দেখো, এখানে বলা হচ্ছে আরো 2টা প্রশ্ন, যে নিউক্লিয়াসের ভরের সাথে আমাদেরকে চাইলে অণুর সংখ্যাও বের করতে বলতে পারে, তাই না, নিউক্লিয়াসের ভর থেকে। তো এখানে কিন্তু এই যে অণুর ভর নির্ণয় করতে বলতেছে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে x4 একটি মৌলিক অণুর সংকেত, যার একটি অণুর ভর এত, এখান থেকে আমাকে পারমাণবিক ভর নির্ণয় করতে বলতেছে। অর্থাৎ লাস্ট প্রশ্নটাই তোমাকে দিচ্ছে অণুর ভর, বাট বের করতে বলতেছে পারমাণবিক ভর। তো আমরা কিন্তু এটাও চাইলে সলভ করতে পারবো। তো আমি তোমাদেরকে এভাবেই প্রশ্নটা সাজিয়েছি, যেভাবে তোমরা প্র্যাকটিস করলে কোনো প্রশ্ন তোমাদের কাছে আর আননোন মনে হবে না। সকল আইটেমের কোশ্চেনই আমরা আমাদের সাজেশনের মধ্যে রেখেছি, যেটা প্র্যাকটিস করলে তোমাদের জন্য খুবই হেল্পফুল, তোমাদের কাছে আর কোনো প্রশ্ন কঠিন মনে হবে না। তো এই ছিল আমাদের চ্যাপ্টার 3। তো এবারে যাব আমরা চ্যাপ্টার 4 এ। আচ্ছা, তো চ্যাপ্টার 4 থেকে কি কি প্রশ্ন পড়বো আমরা জ্ঞানমূলকের জন্য, দেখো ত্রয়ীর সূত্র,
পর্যায় সারণী, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, এই টাইপের সূত্র আমাদের চ্যাপ্টার 4 এর জন্য বেশ গুরুত্বপূর্ণ। অবস্থান্তর মৌল, হ্যালোজেন মৌল কাকে বলে। খ এর জন্য আমাদের কাছে প্রচুর এখান থেকে কমন কোশ্চেন আসে যে ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি, হিলিয়ামকে কেন গ্রুপ 18তে স্থান দেওয়া হয়েছে, হাইড্রোজেনকে কেন গ্রুপ 1 স্থান দেওয়া হয়েছে, ম্যাগনেসিয়ামকে কেন মৃৎ ক্ষার ধাতু বলা হয়, সোডিয়াম একটি ক্ষার ধাতু ব্যাখ্যা করো, সিলভার একটি মুদ্রা ধাতু ব্যাখ্যা করো। সো এই যে আমাদের যে পর্যায় সারণীর যে উপনামগুলো রয়েছে গ্রুপগুলোর, সেই উপনামগুলো থেকেই আমাদের প্রচুর অনুধাবনমূলক প্রশ্ন এই চ্যাপ্টারে আসে, যেগুলো আমাদেরকে ভালো মতো প্র্যাকটিস করতে হবে খ এর জন্য বা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। আচ্ছা চলো এবার যাচ্ছি আমরা গ এর প্রশ্নে বা আমাদের সৃজনশীলে কোন রকমের প্রশ্ন চ্যাপ্টার 4 থেকে আসে বেশি। তো দেখো আমরা কিন্তু এখানেও কয়েকটা টাইপে ভাগ করেছি, আমরা সেই টাইপগুলো দেখবো, আমরা কোশ্চেন প্যাটার্নগুলো দেখবো। আশা করতেছি তোমরা এই পার্টটুকু ফলো করলে বুঝতে পারবে। ইলেকট্রন বিন্যাস চ্যাপ্টার 4 এর একটা অন্যতম একটা হট টপিক, যেই টপিক থেকে সব সময় প্রশ্ন আসে, কখনোই মিস হয় না ইলেকট্রন বিন্যাস থেকে গ্রুপ আর পর্যায় নির্ণয় করতে। তো এই যে দেখো, এই যে ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে গ্রুপ আর অবস্থা নির্ণয় করতে বলতেছে, জেড মৌলটির অবস্থা নির্ণয় করো। তো এখানে একটু ফলো করতে হবে, আমাদের ইলেকট্রন বিন্যাসের কিন্তু মোট 3টা সেক্টর, একটা হচ্ছে এস ব্লক, একটা হচ্ছে পি ব্লক, একটা হচ্ছে ডি ব্লক। আমরা 3টা ব্লক থেকে 3টা এক্সাম্পল নিয়ে এসেছি। এখানে তোমরা ফার্স্ট যে এক্সাম্পলটা দেখতেছো ই মৌল হচ্ছে 29, তার মানে এটা ডি ব্লক থেকে প্রশ্নটা এসেছে, ঠিক আছে। সেকেন্ড দেখো জেড 35, তার মানে এটা হচ্ছে পি ব্লক থেকে আমাদের ইলেকট্রন বিন্যাসের প্যাটার্নটা কিরকম হবে সেটা আমরা দেখাচ্ছি। আবার 3 নাম্বার প্রশ্ন হচ্ছে দেখো X4 এস ব্লক থেকে এসেছে। সো আমরা এমনভাবে দিচ্ছি যেগুলো প্র্যাকটিস করলে তোমার এস ব্লকও হয়ে যাচ্ছে, পি ব্লকও হয়ে যাচ্ছে, ডি ব্লকও হয়ে যাচ্ছে, এর বাহির থেকে তো আর প্রশ্ন আসে না। তাহলে এই 3টা প্র্যাকটিস করলেই তো আমাদের হয়ে যাচ্ছে। ওকে ফাইন। দেন আরেকটা গ্রুপ আমরা রেখেছি, যদি কখনো তোমরা মানে অনেক সময় হয় যে টিচাররা একটু তোমাদেরকে আসলে একটু কঠিন প্রশ্ন দেয়, দুই একটা বোর্ডে এই কাজটা করে, তো তারও একটা নমুনা দেখো। এই যে দেখো 3টা পরমাণু আর কিউ এম, এগুলো সবগুলো হচ্ছে ভর সংখ্যা। তাহলে এই ভর সংখ্যা থেকে তোমাকে কিন্তু পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে বলতে পারে। সো আগাম একটা সতর্কতা তোমাকে দিয়ে দিলাম যে হ্যাঁ তুমি এসপিডি তো করবাই, তুমি চাইলে এরকম একটু কঠিন জিনিসগুলো প্র্যাকটিস করে যাও, যাতে করে তোমার 100তে 100 মার্কস যেন কখনোই মিস না হয়। ওকে, তারপরে দেখো এরকম এই যে আমরা আরো একটা স্যাম্পল দিলাম, যেখানে পর্যায় সারণীর একটা খণ্ডিত অংশ দিয়েও তোমাকে বলতে পারে যে না এই যে ডি মৌল, এই যে দেখো ডি মৌলটা কোথায়, এই জায়গায় আমাকে আগে খুঁজে বের করতে হবে, ডিটাকে খুঁজে বের করে এরপর ইলেকট্রন বিন্যাস করে আমাকে ওর অবস্থান নির্ণয় করতে হবে। তো এইরকম ডিফারেন্ট ভাবে তোমাদের কাছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে যে কোনো মৌলের অবস্থান নির্ণয় করা যায়, সেই রকমের প্রশ্ন তোমাদের সামনে এভাবে আসতে পারে। আচ্ছা পরমাণুর আকার, সো দেখি আমরা পরমাণুর আকার নিয়ে কিভাবে প্রশ্ন আসতে পারে। এই যে অনেকগুলো বিক্ষিপ্ত পরমাণু আমাকে দিচ্ছে, সেই বিক্ষিপ্ত পরমাণুগুলোকে ফার্স্টে আমাকে আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করে দেন আমাকে ওই পরমাণুগুলোর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ আমাকে নির্ণয় করতে বলবে। সেইভাবে প্রশ্ন আসতে পারে। এটা দেখো 11, 12, 13, এটা কিন্তু একটা পর্যায় ভিত্তিক, মানে 11, 12, 13 3টা পরমাণু একই পর্যায়। তাহলে এখানে একটা পর্যায় ভিত্তিক কোশ্চেন এসেছে যে উদ্দীপকে উল্লেখিত মৌল 3টির পারমাণবিক ব্যাসার্ধ বিশ্লেষণ করো। তাহলে পরমাণুর আকারের যে পর্যায় ভিত্তিক সম্পর্ক, সেই সম্পর্কের কোশ্চেনটা কিরকম আসতে পারে সেইটা আমরা এই স্যাম্পল থেকে দেখে নিলাম। তাহলে আমাদের এরপর আসতে পারে কি গ্রুপ ভিত্তিক সম্পর্ক। সো দেখি আমরা নেক্সট প্রশ্নে আমরা দেখব যে পরমাণুর আকারের গ্রুপ ভিত্তিক সম্পর্কের প্রশ্নটা কিরকম হতে পারে। এই যে দেখো এখানে কিন্তু আমাকে এই যে এস গ্রুপের কথা বলেছে, সো গ্রুপ ভিত্তিক প্রশ্নটা কিরকম হতে পারে সেটা আমরা এই প্রশ্ন থেকে দেখে নেব। এই যে এস যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপের পরমাণুর আকার নির্ণয় করতে বলতেছে আর কি। সো গ্রুপ ভিত্তিকের প্রশ্নটা কিরকম হতে পারে সেটাও আমরা এইখান থেকে দেখে নিলাম। আচ্ছা এবারে 3টা পরমাণু আছে যেগুলোকে আমাকে মানে ইন্ডিভিজুয়াল ইনফরমেশন দিয়ে দিয়েছে। সো এই ইন্ডিভিজুয়াল ইনফরমেশন থেকে আমরা কিভাবে সেখান থেকে মৌলগুলোকে আইডেন্টিফাই করব, কিভাবে সেগুলো সমাধান করব, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা একটা প্রশ্ন এখানে রেখেছি। তাহলে এই যে আমরা 4টা প্রশ্ন রাখলাম পরমাণুর আকারের মধ্যে, একটা হচ্ছে দুইটা হচ্ছে বিক্ষিপ্ত, যেই তথ্যগুলো আলাদা আলাদাভাবে দেওয়া আছে, আর একটা হচ্ছে গ্রুপ ভিত্তিক, একটা হচ্ছে পর্যায় ভিত্তিক। সো এই 4টা প্রশ্ন যদি আমরা প্র্যাকটিস করি, আমাদেরকে আর মনে হয় না যে পরমাণুর আকারে কোনো প্রশ্ন আমাদেরকে আটকাতে পারবে। সো এভাবেই প্র্যাকটিস করতে হবে, তাতে করেই আমাদের বইটা আমাদের সম্পূর্ণ নলেজ বা আমাদের মাথার মধ্যে চলে আসবে যে প্রশ্ন কিরকম হতে পারে। আয়নীকরণ শক্তি, দেখো আয়নীকরণ শক্তি এখানে ফার্স্টে আমরা 11, 17, 19 পর্যায় ভিত্তিক সম্পর্ক রয়েছে, আবার গ্রুপ ভিত্তিক সম্পর্ক রয়েছে। এই একই প্রশ্নের মধ্যে আমরা পর্যায় ভিত্তিক সম্পর্ক রেখেছি, গ্রুপ ভিত্তিক সম্পর্ক রেখেছি। সো এটা পড়লে কিন্তু দুইটা পার্ট একসাথে কভার হয়ে যাচ্ছে। এইটা একটা আয়নীকরণ শক্তির একটা ব্যতিক্রম ধর্মী, যে আয়নীকরণ শক্তির মধ্যে যে এক্সেপশনাল কিছু কোশ্চেন থাকতে পারে সেরকম একটা প্রশ্ন হচ্ছে এইটা। এই যে আমরা নর্মালি জানি যে আয়নীকরণ শক্তি নিচ থেকে মানে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আস্তে আস্তে বাড়ে, কিন্তু এখানে কিন্তু বাড়তেছে না, এখানে একটা কার্ভ সৃষ্টি হচ্ছে, এখানে একটু আপস অ্যান্ড ডাউন সৃষ্টি হচ্ছে। কেন সৃষ্টি হচ্ছে? ব্যতিক্রম ধর্মী কিছু রুলস এখানে রয়েছে। তো সেই রুলসগুলোই আমরা তোমাদেরকে এইখানে প্রশ্ন দিয়েছি, যেগুলো পড়লে তোমরা সেই রুলসগুলো জানতে পারবে যে ব্যতিক্রম ধর্মী কি হচ্ছে। আচ্ছা এবারে
ইলেকট্রন আসক্তি ও আয়নীকরণ শক্তি নিয়ে কম্পেয়ার করতে বলতেছে। চারটা মৌল 11, 12, 15, 16 একই পর্যায়ে, চারটা মৌল একই পর্যায়ের। তাহলে এখানে একটা পর্যায় ভিত্তিক একটা রিলেশন আসবে আয়নীকরণ শক্তির। আমি যদি এই প্রশ্নটা সলভ করতে পারি বা এই প্রশ্নটা যদি আমি জানি, তাহলে আমি পর্যায় ভিত্তিক সূত্রগুলো ব্যাখ্যা করতে পারবো। কিউ গ্রুপের, দেখো এটাকে আমরা একটা গ্রুপ, আগেরটা ছিল আমাদের পর্যায় ভিত্তিক আর এটা হচ্ছে আমাদের গ্রুপ ভিত্তিক। তো আমরা প্রশ্নগুলো এমনভাবেই দিয়েছি যাতে করে কোনো প্রশ্ন তোমার মিস না হয়। তুমি একটা প্রশ্ন পড়লে ওই আইটেমের সকল প্রশ্নই তুমি পারবা, বাট তোমাকে একটু কষ্ট করে আমাদের রোড টু মিশন 100 সাজেশনটি ফলো করতে হবে, রোড টু মিশন 100 সাজেশনটি পড়তে হবে। তাহলে আশা করতেছি এই টাইপের যত প্রশ্ন আসবে তুমি সেখান থেকে সেগুলোর অ্যান্সার করতে পারবা। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী আইটেম ইলেকট্রন আসক্তি। দেখো এখানে জাস্ট সেম টাইপের আমরা কোশ্চেন রেখেছি যে এক্স ওয়াই জেড তিনটা মৌল 8, 12, 15। তো এখানে আমাদের গ্রুপ পর্যায়ে বিক্ষিপ্তভাবে রয়েছে কিছু কিছু, সেখান থেকে আমাদেরকে সেগুলো বের করতে বলতেছে। আর তিনটি মৌলের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির ক্রম 12, 19, 29। তো তিনটে ডিফারেন্ট পরমাণু, এই ডিফারেন্ট পরমাণুর ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করতে বলতেছে। তারপরে হচ্ছে যে এক্স ওয়াই জেড ডাব্লিউ তিনটা পরমাণু 17, 14, 11 একই পর্যায়ের তিনটা মৌল, একই পর্যায়ের তিনটা মৌলের কিন্তু ইলেকট্রন আসক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধের ক্রম আমাদেরকে ব্যাখ্যা করতে বলতেছে। আরও একটা প্রশ্ন ছিল, দেখো ডাব্লিউ এক্স ওয়াই জেড যাদের ইন্ডিভিজুয়াল ইনফরমেশন, তাহলে ইন্ডিভিজুয়াল ইনফরমেশন থেকে ফার্স্টে আমরা মৌলগুলোকে সিলেকশন করব এবং দেন আমরা এর ইলেকট্রন আসক্তি বের করব। তো এই যে ডিফারেন্ট প্যাটার্ন টাইপের কোশ্চেন আমি তোমাদেরকে দিচ্ছি বা আমরা তোমাদেরকে দিচ্ছি, সেগুলো যদি প্র্যাকটিস করতে পারো তোমাদের আশা করতেছি এখান থেকে আর কোনো ঝামেলা থাকবে না। চ্যাপ্টার 4 এর অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক একই গ্রুপের মৌলসমূহ দ্বারা যে বিক্রিয়া সেগুলো আমাকে প্রমাণ করতে বলে। যেরকম দেখো এই একটা প্রশ্ন যে 11, 19, 35, 37। তাহলে এখানে বলতেছে যে এক্স ওয়াই কিউ 11, 19, 37 এরা তিনজন কিন্তু একই গ্রুপের, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সো একই গ্রুপের। তাহলে এটা বলছে যে এরা পর্যায় সারণীর যে একই গ্রুপে অবস্থান করতেছে সেটা আমাকে সমীকরণ দিয়ে প্রমাণ করতে হবে। সো গ্রুপ 1 এর কথা তারা এখানে মেনশন করতে চাচ্ছে। এই প্রশ্ন দেখো, এই প্রশ্নে গ্রুপ 17 এর কথা মেনশন করতে চাচ্ছে। এইভাবে কিন্তু আমাদের একই গ্রুপে যখন থাকবে কোনো পরমাণু, তারা যে একই রকম বিক্রিয়া দেবে, এই টাইপের প্রশ্নের ধরনটা আমাদেরকে এভাবে আসতে পারে। আচ্ছা, আবার এবার এখানে বলতেছে উদ্দীপকে উল্লিখিত শ্রেণী ও পর্যায়ের মৌলগুলো ধাতব ধর্ম বিশ্লেষণ করো। আমাদের অন্যতম একটা টপিক হচ্ছে ধাতব ধর্ম, যেই কোশ্চেনটা আসলে খুব বেশি একটা আসে না, তারপরেও আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি যদি কোনো কারণে আসে তাহলেও যেন তোমাদের যেটা বললাম যে 100তে 100 পাওয়া যেন মিস না হয়, সেজন্য আসলে আমরা একটা রিস্ক এড়ানোর জন্য আমরা একটা প্রশ্ন ধাতব বন্ধন থেকে দিয়ে দিলাম। তো ওভারঅল কথা হচ্ছে কি, খুব সিলি খুব স্পেশাল টপিকগুলোই তোমাদের জন্য দেওয়া হচ্ছে, যেগুলো পড়লে তোমাদের আশা করতেছি এখান থেকে আর কোনো বেশি আর কোনো সমস্যা থাকবে না। তো দেখি আমাদের পঞ্চম অধ্যায় থেকে আমাদেরকে আসলে কি পড়তে হবে। পঞ্চম অধ্যায়ের প্যাটার্নগুলো আমরা একটু দেখব, পঞ্চম অধ্যায় থেকে কীরকম প্রশ্ন পড়তে হবে। ওকে, পঞ্চম অধ্যায় করার জন্য দেখো প্রশ্নগুলো দেখো, যেগুলো তোমরা হয়তো বলবো স্যার এই প্রশ্নগুলো তো আমরা পরীক্ষা হলে পেয়েছি। সুপ্ত যোজনী কাকে বলে, যৌগমূলক কাকে বলে, পোলারিটি কি, ক্লাস পানি কি, গাঠনিক সংকেত কাকে বলে, ক্যাটায়ন কি, আয়নিক বন্ধন কাকে বলে, এই টাইপের প্রশ্ন খুবই পপুলার এই অধ্যায়ের জন্য। এগুলো আমাদেরকে অবশ্যই ভালো করে পড়তে হবে কয়ের জন্য। ক্ষয়ের জন্য দেখো কি টাইপের প্রশ্ন আসতে পারে বা সংক্ষিপ্ত প্রশ্ন অনুধাবনমূলক হিসেবে কি প্রশ্ন আসতে পারে। অক্সিজেনের যোজনী ও যোজ্যত ইলেকট্রন সমান নয়, ব্যাখ্যা করো। আমরা জানি যোজনী আর যোজ্যত ইলেকট্রন সেম না, এটা অনেকের জন্য সমান হয়, অনেকের জন্য সমান হয় না। অক্সিজেনের জন্য সমান না, সেটা আমাদেরকে পড়তে হবে। সুপ্ত যোজনী নিয়ে প্রশ্ন আসতে পারে। কোন একটা মৌলের যোজনী 2, ম্যাগনেসিয়ামের যোজনী 2, সেই টাইপের প্রশ্ন আসতে পারে। HCl এর কথা বলো, হাইড্রোজেন ফ্লোরাইডের কথা বলো, পানির কথা বলো, ইথানলের কথা বলো, এরা সবাই পোলার যৌগ। তাহলে এদের যে কোনো একটা যদি আমি ভালো মতো পারি, তাহলে বাকিটাও আমি অবশ্যই ভালো মতো পারবো। সো আমাকে এইটাই জানতে হবে যে আমি যদি একটা জিনিসের বা একটা অ্যান্সারের প্যাটার্নটা বুঝি, বাকিটা অবশ্যই আমার কাছে ইজিই মনে হবে। তো এইখানে আসলে এইভাবেই করতে বলতেছে যে আচ্ছা, ফসফরাস পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন, তারপরে হচ্ছে যে ফ্লোরিনের যোজনী যোজ্যতা, তারপরে আরও অনেকগুলো প্রশ্ন আমরা এখান থেকে দিয়েছি। যেহেতু পঞ্চম অধ্যায়টা একটু বড় আমাদের কাছে এবং এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, সো এই জন্যই আমরা আসলে এই চ্যাপ্টার থেকে একটু বেশি প্রশ্ন দিয়েছি। ঠিক আছে কথাটা? সঞ্চালনশীল ইলেকট্রন বলতে কি বুঝো, কার্বন ডাইঅক্সাইড অণুতে মুক্তজোড় এবং বন্ধনশীল ইলেকট্রন সংখ্যা উল্লেখ করো, বিশুদ্ধ হাইড্রোক্লোরিক অ্যাসিড তড়িৎ পরিবাহী নয় কেন। তো এখান থেকে কিন্তু অনেক রকমের প্রশ্ন আসে। আমরা সেই কথা চিন্তা করে মোটামুটিভাবে 20টা প্রশ্ন দিয়েছি, যাতে করে তোমাদের কাছে কোনো প্রশ্ন যেন এক্সামে আসতে যেন মিস না হয়। এর থেকে যদি বেশি পড়তে পারো সে আরও বেটার, সে আরও ভালো করবা। আচ্ছা ওকে ফাইন, তো যাচ্ছি আমরা নেক্সট আইটেমে দেখো কি বলতেছে। আয়নিক বন্ধন, তাই না? আয়নিক বন্ধন একটা পপুলার টপিক এই অধ্যায় থেকে। সো এই যে আমাদেরকে বলছে এক্স এবং কিউ, তাহলে এক্স হচ্ছে গিয়ে সোডিয়াম,
কি হচ্ছে অক্সিজেন। সো সোডিয়াম আর অক্সিজেন ধাতু অধাতু, আয়নিক বন্ধন থেকে প্রশ্ন আসবে। তাহলে আমরা যদি এইখান থেকে এইভাবে প্র্যাকটিস করি আয়নিক বন্ধন, তাহলে কিন্তু আমাদের এটাও অ্যাপ্রোপ্রিয়েট বা ফুলফিল হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্নগুলো একটু দেখো, এই যে এখান থেকে সিমিলার টাইপের প্রশ্ন আমরা রেখেছি, আয়নিক বন্ধন থেকে আমরা এরকম অনেকগুলো প্রশ্ন রেখেছি। যেই প্রশ্নগুলো আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে, এটাও আয়নিক বন্ধন রিলেটেড প্রশ্ন, এটাও আয়নিক বন্ধন রিলেটেড প্রশ্ন। দেখো আয়নিক বন্ধন রিলেটেড বুঝবো কিভাবে, এ ও বি এর কথা বলেছে, এ হচ্ছে 20 মানে ক্যালসিয়াম, আর বি হচ্ছে 16 মানে সালফার। তাহলে ক্যালসিয়াম একটা ধাতু, সালফার একটা অধাতু, তাহলে এদের মধ্যে যে বন্ধন গঠিত হবে সেটা অবশ্যই আয়নিক বন্ধন। তাহলে আমরা ভিন্ন ভিন্ন আইটেম বা ভিন্ন ভিন্ন পরমাণু দ্বারা আয়নিক বন্ধন শিখবো। সো এরকম আমরা 4টা এক্সাম্পল তোমাদের জন্য এখানে দিয়ে দিয়েছি। নেক্সট প্রশ্ন হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন ইলেকট্রন শেয়ার হয়। দেখো এখানে বলছে X2, X2 মানে কি বলতো, নাইট্রোজেন। নাইট্রোজেন অণু কি সমযোজী প্রক্রিয়া গঠিত হয়, সেখানেও কিন্তু এই আমাকে সেই সমযোজী বন্ধনের কথাই বলেছে। আচ্ছা, আর একটা স্যাম্পল দেখো, ডিমের খোসা প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, ডিমের খোসার মধ্যে থাকে ক্যালসিয়াম কার্বনেট, তাহলে এ গ্যাস হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কোন প্রক্রিয়ায় গঠিত হয়, সমযোজী বন্ধন প্রক্রিয়া গঠিত হয়। সো আমি কিন্তু এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের একটা স্যাম্পল তোমাদেরকে দিয়ে দিলাম। এরকম আরো অনেকগুলো পরমাণু এখানে আমাদেরকে বলতেছে। তো দেখো এই হচ্ছে ফ্লোরিন আর টি হচ্ছে সালফার, তাহলে ফ্লোরিন এবং সালফার মিলে কি তৈরি হতে পারে, SF6 তৈরি হতে পারে। এখানে ওরা বলেই দিচ্ছে যে Tr6, তার মানে SF6 এর বন্ধন গঠন জানতে যাচ্ছে। সো আমাদেরকে এই জিনিসটা এখানে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, তো আরো এরকম অনেকগুলো স্যাম্পল কোশ্চেন, পরমাণু সমূহের স্যাম্পল কোশ্চেন আমরা তোমাদেরকে সমযোজী বন্ধনের জন্য দিয়ে দিচ্ছি। সো আমি আশা করতেছি যেগুলো প্র্যাকটিস করলে তোমাদের সমযোজী বন্ধন সম্পর্কে একটা হিউজ কনসেপ্ট তৈরি হবে, এবং এরপরে যদি এগুলো নাও আসে বাট তারপরে তোমরা সেগুলোর এই কনসেপ্ট থেকেই তোমরা সেগুলোর অ্যান্সার করতে পারবা। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্নে পরবর্তী টাইপ আর কি, পরবর্তী প্রশ্ন মিস পরবর্তী টাইপ বোঝাচ্ছে আয়নিক বন্ধন ছিল, সমযোজী বন্ধন ছিল। আচ্ছা, এবারে পঞ্চম অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ এবং খুব মজার একটা টপিক হচ্ছে নিয়ম। অষ্টক নিয়ম হতে পারে, দুইয়ের নিয়ম হতে পারে, অষ্টক সম্প্রসারণ নিয়ম হতে পারে, সংকোচন নিয়ম হতে পারে। সেই নিয়মগুলো থেকে প্রশ্নগুলো কিভাবে আসবে সেইগুলোই হচ্ছে স্যাম্পল কোশ্চেন। এই তো দেখো এখানে কি বলতেছে যে ক্লোরোফ্লোরিনের সাথে এ হচ্ছে সালফার, তাহলে সালফার এবং ফ্লোরিন যখন যৌগ গঠন করে তখন একটা যৌগ আছে যে অষ্টক নিয়ম মানে না, ঠিক আছে, বা দুইটা যৌগ আছে যে অষ্টক নিয়ম মানে না। সো সেই নিয়ম যে মানে না, অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে, সেটা ব্যাখ্যা করতে বসে। সো যদি আমরা এই অ্যান্সারটুকু পারি তাহলে আমাদের কি অষ্টক নিয়মের সম্পর্কে একটা কনসেপ্ট আমাদের তৈরি হয়ে যাবে। আমরা এরকম প্রশ্ন ঘুরে আসলেও আমরা অ্যান্সার করতে পারবো। আচ্ছা, এখানেও বলতেছে যে আর ও এস মৌলের বন্ধন গঠনকালে একটি যৌগের ক্ষেত্রে অষ্টক নিয়ম ভঙ্গ করে, মানে অষ্টক নিয়ম ভঙ্গ করে মানে কি, সেটা সংকোচনও হতে পারে, সেটা সম্প্রসারণও হতে পারে। সো যে কোনো একটা তো হবেই হবে। তো আমরা যদি এই প্রশ্ন প্র্যাকটিস করি অবশ্যই আমাদের বন্ধন সম্পর্কে একটা ভালো একটা কনসেপ্ট হয়ে যাবে। SO3 সালফার ট্রাইঅক্সাইড, অষ্টক নিয়ম প্রযোজ্য হবে কি, অষ্টক নিয়ম প্রযোজ্য না হলে কি নিয়ম প্রযোজ্য হয়, দুইয়ের নিয়ম প্রযোজ্য হয়। সমযোজী বন্ধনের ক্ষেত্রে দুইয়ের নিয়মটা বেশি অ্যাপ্লিকেবল হয়। সো এখানে এই কথাটাই বলতেছে যে ক্ষেত্রে অষ্টক এবং দুইয়ের নিয়মের মধ্যে কোনটি প্রযোজ্য হবে। তো আমরা যেটা অ্যান্সার দেখবো যে না, এটার ক্ষেত্রে দুইয়ের নিয়মটা বেশি অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা, তারপরে দেখো এই যে অষ্টক নিয়ম না মানলেও বি ও সি দ্বারা যৌগ অষ্টক নিয়ম মেনে চলে, অর্থাৎ বলতেছে যে এ আর সি অষ্টক নিয়ম মানে না, বাট বি আর সি অষ্টক নিয়ম মানে। সো আমাকে অষ্টক নিয়ম মানে কেন সেটাও এখান থেকে জানা হয়ে যাবে, অষ্টক নিয়ম মানে না কেন সেটাও এখান থেকে জানা হয়ে যাবে। সো এরকম 3-4টা টপিক বা এরকম 3-4টা প্রশ্ন যদি আমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারি, আমাদের কিন্তু অষ্টক নিয়ম, দুইয়ের নিয়ম, অষ্টকের ব্যতিক্রমধর্মী নিয়মগুলো সম্পর্কে একটা হিউজ কনসেপ্ট তৈরি হয়ে যাবে, যেগুলো আমরা কাজে লাগিয়ে পরবর্তী যদি প্রশ্ন ঘুরিয়েও আসে সেগুলো আমরা অ্যান্সার করতে পারবো। আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য, তাহলে বৈশিষ্ট্যগুলো কি কি দেখো, তড়িৎ পরিবাহিতা ব্যাখ্যা করো, কাদের কাদের, এক্স ও ওয়াই দ্বারা গঠিত, এক্স এবং ওয়াই একটা মৌল, এক্স একটা মৌল, তাহলে এদের দ্বারা যে যৌগটা গঠন করা যাবে তার তড়িৎ পরিবাহিতা আমাকে ব্যাখ্যা করতে বলতেছে। আচ্ছা, এখানে দেখো চিত্র বি হচ্ছে কপার মৌলের, তাহলে বলতেছে যে বি মৌলটির স্ফটিক বিদ্যুৎ পরিবহন করে, চিত্রসহ ব্যাখ্যা করো। কপার মৌল বিদ্যুৎ পরিবহন করে, এটি আমাকে এখানে বলতে চাচ্ছে। দেন হচ্ছে দুইটা যৌগ সোডিয়াম ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো বলতেছে যে প্রথম ও দ্বিতীয় যৌগ দুটির বন্ধন প্রকৃতি ভিন্ন হওয়া সত্ত্বেও এর জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে। তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম ক্লোরাইড একটা হচ্ছে আয়নিক যৌগ, একটা হচ্ছে সমযোজী যৌগ, বাট দুজনেই বিদ্যুৎ পরিবহন করে। সো বিদ্যুৎ পরিবহন করাও কিন্তু একটা বৈশিষ্ট্য। এইখানে এই প্রশ্নে আমাদেরকে সেই কথাটাই কিন্তু বলতে চাচ্ছে, সেই কথাটাই এখানে বলতেছে আর কি। আচ্ছা, তারপরে দেখো এই যে এখানে আরো কিছু প্রশ্ন আমরা এখান থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি, যে বন্ধন গঠনে একটির গলনাঙ্ক কম হলেও অপরটির গলনাঙ্ক বেশি। সো আমরা বৈশিষ্ট্যের মধ্যে যেই পয়েন্টগুলো আমরা রাখতে পারি, এইখানে আমরা কিন্তু সেই পয়েন্টগুলো রেখেছি। বিদ্যুৎ পরিবাহিতা নিয়ে প্রশ্ন রেখেছি, পানিতে দ্রবীভূত হয় নিয়ে সেখানে আমরা প্রশ্ন রেখেছি, গলনাঙ্ক বেশি কম হতে পারে সেটা নিয়েও প্রশ্ন রেখেছি। তো এই টাইপের প্রশ্নগুলো যদি আমরা প্র্যাকটিস করি, আমাদের তো মনে হচ্ছে না যে এই টপিকে আর কোনো কিছু বাকি থাকে। সো প্র্যাকটিস করো, অল্প জিনিস প্র্যাকটিস করো, বাট যেটা দিচ্ছি সেটা পুরোপুরি ভালো মতো
প্র্যাকটিস করো, আশা করতেছি তোমাদের আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, আয়নিক এবং সমযোজী যৌগের পানিতে দ্রবীভূত হওয়ার কৌশল, খুব মেজর একটা টপিক হচ্ছে পোলারিটি, পঞ্চম অধ্যায়ের পোলারিটি। সো এই যে দেখো পানিতে দ্রবীভূত হয় কিনা, পানিতে দ্রবীভূত হয় না কিনা, তো এখানে বলতেছে ওয়াই এবং ই, ওয়াই এবং ই, কার্বন এবং ক্লোরিন CCl4 পানিতে দ্রবীভূত হয় না, বাট এক্স এবং ই, লিথিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়। ব্যাখ্যা করো। অর্থাৎ আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, সমযোজী যৌগসমূহ পানিতে দ্রবীভূত হয় না, তার রিজনগুলো কি কি, কেন দ্রবীভূত হচ্ছে, কেন দ্রবীভূত হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি সকল কিছু আমরা এই আমাদের সাজেশনের মধ্যে নিয়ে এসেছি। তো আমি তোমাদেরকে বলবো, দেখো লাস্টে আরো একটা টপিক নিয়ে এসেছি যে পরিবর্তনশীল যোজনী, মুক্ত জোর, বন্ধন জোর। মাঝে মাঝে আসে পরিবর্তনশীল যোজনী মানে দেখায়, সেটা ব্যাখ্যা করো, মুক্ত জোর কতটি, বন্ধন জোর কতটি। সো এই টাইপেরও কিন্তু আমরা স্যাম্পল কোশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি যে দেখো এ মৌলটি ডি এর সাথে বন্ধন গঠন করলে একাধিক যোজনী, তার মানে তার একাধিক যোজনী প্রদর্শন করার সক্ষমতা রয়েছে। আমাকে এই প্রশ্নে মূলত সেটাই ব্যাখ্যা করতে বলতেছে। আচ্ছা, দেন দেখো যে এখানে আরো কিছু বলতেছে যে ডি মৌলটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। ডি মৌলটি কি? ডি মৌলটি হচ্ছে সালফার। সালফারের জানি যে সে 2, 4, 6 যোজনী প্রদর্শন করতে পারে। আমাকে মূলত সেই প্রশ্নটাই এখানে ব্যাখ্যা করতে বলতেছে। তো এইভাবে আমাদেরকে আসলে প্রশ্ন দিয়ে দেখো মুক্তজোর বন্ধনজোর নিয়ে কথা বলতেছিলাম, এখানে উদ্দীপকে ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে, এম এবং এন দুইটা মৌল সম্পর্কে বলতেছে। তাহলে বলতেছে এম ও এন মৌল দ্বারা গঠিত যৌগের চিত্র এঁকে মুক্তজোর ও বন্ধনজোর ইলেকট্রন সংখ্যা হিসাব করো। সো আমরা এম এবং এন মৌল আইডেন্টিফাই করে বন্ধন গঠন করব, দেন মুক্তজোর বন্ধনজোর হিসাব করব। তো আমরা এভাবেই কিন্তু পঞ্চম অধ্যায়টাকে বলতে পারো তোমরা চিরুনি অভিযান দিয়েছি। চিরুনি অভিযান দিয়ে যত রকমের প্রশ্ন আসতে পারে এখান থেকে সবগুলোই তোমাদের জন্য এখানে নিয়ে এসেছি। তোমরা জাস্ট প্রশ্নগুলো প্র্যাকটিস করবা, যেইটা প্র্যাকটিস করবা সেটা ভালো মতো প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ তোমাদের এখান থেকে এর বাইরে আর প্রশ্ন আসার কোনো চান্স নাই। আমরা আমাদের সাজেশনটা ছোট করে জাস্ট এইভাবে সাজানোর চেষ্টা করেছি। তো এই ছিল আমাদের পঞ্চম অধ্যায় নিয়ে মোট অনেকগুলো, দেখো পঞ্চম অধ্যায় টপিক কিন্তু আমরা অনেকগুলো টপিক এখানে টাচ করার চেষ্টা করেছি। এখানে আমরা মোটামুটিভাবে 8টা টাইপের প্রশ্ন আমরা এখানে তোমাদের জন্য দিচ্ছি, যাতে করে কোনো প্রশ্নই তোমাদের যেন মিস না হয়ে যায়, তোমরা যেন সবগুলো প্রশ্ন যেন এক্সামে যেন অ্যান্সার করতে পারো, সেইভাবেই কিন্তু আমরা মূলত সাজিয়েছি। তো এবারে যাচ্ছি আমরা ষষ্ঠ অধ্যায়, দেখি ষষ্ঠ অধ্যায় থেকে আমাদের কি কি প্রশ্ন আছে, আমরা এখন সেগুলো দেখব। ষষ্ঠ অধ্যায় প্রশ্নগুলো একটু ফলো করো, কয়ের জন্য কি কি প্রশ্ন আসতে পারে, মোল কাকে বলে, মোলারিটি কাকে বলে, মোলার আয়তন কাকে বলে, ডেসিমোলার কাকে বলে। অর্থাৎ যেহেতু আমাদের ষষ্ঠ অধ্যায় গণনার হিসাব, তাহলে এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন মোল রিলেটেড, মোলার আয়তন রিলেটেড, মোলার ভর রিলেটেড, অণুর সংখ্যা রিলেটেড প্রশ্ন আমাদের জন্য আসবে। তারপরে হচ্ছে আণবিক সংকেত, স্থূল সংকেত আসতে পারে, স্টয়কিওমিতি কি, লিমিটিং বিক্রিয়ক কি, অ্যানালাগ গ্রেড কি। অর্থাৎ এই অধ্যায়ের টুকিটাকি যে সিম্পল প্রশ্নগুলো আছে যেগুলো আমরা ম্যাথমেটিক্যাল সলভ করি, সেই ম্যাথমেটিক্যালেরই জাস্ট মানে জ্ঞানমূলক বা এক কথায় উত্তরটাই আমাদের কতে আসতে পারে। ক্ষয়ের জন্য দেখো অনুধাবনে কি কি আসতে পারে, যে মোলার আয়তন নিয়ে আমরা কথা বলেছিলাম, মোলার আয়তন নিয়ে প্রচুর প্রশ্ন আসে। সো আমাদেরকে সেই মোলার আয়তন রিলেটেড প্রশ্নগুলো ভালো মতো সলভ করতে হবে। তারপরে মোলারিটি, দেখো মোলারিটি তাপমাত্রার উপর নির্ভর করে কেন, ব্যাখ্যা করো, কেন নির্ভর করতেছে, সেই টাইপের প্রশ্নগুলো আমাদেরকে এখান থেকে অ্যান্সার করতে হবে। তারপরে আণবিক সংকেত, স্থূল সংকেত, ইথিন ও বিউটিনের স্থূল সংকেত একই, ব্যাখ্যা করো। খাদ্য লবণে ক্লোরিনের শতকরা সংযুক্তি নির্ণয় করো। তো মাঝে মাঝে সিম্পল ছোট ছোট ম্যাথগুলো আমাদের খতে চলে আসতে পারে, আমাদের সেই প্রস্তুতিও এখানে রাখতে হবে। সো এখানে মোট 15টা প্রশ্ন আমরা তোমাদের জন্য দিয়েছি, যেই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে আশা করতেছি তোমাদের ক্ষয়ের জন্য ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রিপারেশন নেওয়া দরকার সেগুলো তোমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এবারে যাচ্ছি আমরা সৃজনশীল প্রশ্ন। দেখো সৃজনশীল প্রশ্নগুলো কিন্তু আমাদের জন্য খুবই ম্যাথমেটিক্যাল টার্ম, সো আমরা এগুলো ভালো মতো প্র্যাকটিস করব। এইখানে ফার্স্টে হচ্ছে মোল সংখ্যা রিলেটেড, অর্থাৎ অণু, পরমাণু, আয়তন রিলেটেড প্রশ্নগুলো কীরকম আসতে পারে। একটা বিক্রিয়া দিয়ে আমাকে বলতেছে যে 5 মোল উৎপাদ তৈরি করতে কত আয়তনের এ প্রয়োজন। এই যে এ যৌগ আর এই হচ্ছে আমাদের উৎপাদ, তাহলে আমরা বিক্রিয়া থেকে সেটা কম্পেয়ার করে দেখবো যে আসলে 5 মোল মানে 5 মোল উৎপাদ তৈরি করতে কত আয়তনের এ প্রয়োজন হবে আমাদের। আচ্ছা, দেন দেখো অ্যামোনিয়া গ্যাস 34 গ্রাম বলা আছে, প্রমাণ অবস্থায় বেলুনে বিদ্যমান গ্যাসের আয়তন নির্ণয় করতে বলছে। অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত হতে পারে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। তারপরে অণুর সংখ্যার প্রশ্ন, এই যে দেখো একটা বিক্রিয়া দিয়ে সেখান থেকে আমাকে অণুর সংখ্যা রিলেটেড যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো সম্পর্কে আমাকে বর্ণনা করতেছে। আচ্ছা, দেন আমাদেরকে বলতেছে যে একটা দ্রবণ, এই দ্রবণ থেকে আমাকে মোট পরমাণুর সংখ্যা। সো আমরা আয়তন রিলেটেড প্রশ্ন দেখলাম, অণুর সংখ্যা দেখলাম, পরমাণুর সংখ্যা দেখলাম। সো এই টাইপের প্রশ্নই কিন্তু আমাদের জন্য আসবে। আচ্ছা, এই একটা প্রশ্ন দেখো যেখানে একটা দুইটা গ্রাফ দেওয়া হচ্ছে এবং গ্রাফ থেকে বলা হচ্ছে যে প্রথম ও তৃতীয় মৌল দ্বারা গঠিত যৌগের, তাহলে ফার্স্টে আমাকে যৌগ গঠন করতে হবে যে 12 আর 17 থেকে কি হয়, ম্যাগনেসিয়াম
ক্লোরাইড হচ্ছে। তো সেই ম্যাগনেসিয়াম ক্লোরাইডের 1 গ্রামে পরমাণু সংখ্যা নির্ণয় করো। তো এইটা আরেকটু অ্যাডভান্স। ফার্স্টে কিন্তু আমাকে ডিরেক্টলি যৌগ সম্পর্কে বলা নাই, আমাকে উদ্দীপক থেকে যৌগ গঠন করতে হবে, দেন আমাকে সেখান থেকে অণু সংখ্যা বা পরমাণু সংখ্যা নির্ণয় করতে হবে। সো এই টাইপের প্রশ্নগুলো যদি আমরা প্র্যাকটিস করি, আমাদের এই টপিকে মোট 5টা আইটেম দিয়েছি। আশা করতেছি এই 5টা আইটেম প্র্যাকটিস করলে তোমাদের যদি অন্যান্য আইটেম থেকে কোশ্চেন আসেও, তোমরা এগুলোর বেসিক কাজে লাগিয়ে সেগুলো অ্যান্সার করে ফেলতে পারবা। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী অংশে। দেখো SVM = 1000W মোলারিটির যে মেইন সূত্র, সেই সূত্র, এবং এটা কিন্তু গয়ের জন্য প্রচুর আসে। এই প্রশ্নটা গতে আমাদের প্রচুর এখান থেকে প্রশ্ন আসে। তো আমরা সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করব। এই যে ঘনমাত্রা সমান হবে কিনা বা মোলারিটি সমান হবে কিনা, এই টাইপের কোশ্চেন আমাদেরকে বলতেছে। তো আমরা সেগুলো প্র্যাকটিস করলে সেখান থেকে আমরা জানতে পারবো যে আসলে ঘনমাত্রা সমান হবে কিনা। আচ্ছা, যাচ্ছি আমরা ঘনমাত্রা রিলেটেড আমাদের আরো যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখি কিরকম আসতে পারে। ওকে, সো SVM 1000W সূত্রে কিন্তু শুধুমাত্র যে ঘনমাত্রা আসতে পারে, কারণ সেখানে শুধু যে S আছে এমনটা না, অনেক সময় কিন্তু W চলে আসতে পারে। দেখো কি পরিমাণ দ্রব্য আছে, দ্রব্য মানে কি W জানতে চাচ্ছে। সো এই একই ফর্মুলা একই সূত্র থেকে W যে আসতে পারে তার একটা নমুনা কোশ্চেন আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, দেন দেখো দ্রবণ তৈরি করা যাবে কিনা, দ্রবণ প্রস্তুত করা যাবে কিনা, সেই টাইপের কোশ্চেন আসতে পারে। এই যে আমরা একটা স্যাম্পল কোশ্চেন যে 20 গ্রামের 15 গ্রাম নিয়ে বিশ্লেষণ করে আমরা একটা যৌগ গঠন করলাম, তাহলে ওই যৌগের অবশিষ্ট ভর থেকে 500 ml ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করা যাবে কিনা, এই টাইপের প্রশ্ন আমাদেরকে এখানে জানতে চেয়েছে। তো আমরা সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে ব্যাখ্যা করে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়া যে একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন, যে আমরা দুইটা টেবিলের মধ্যে ইন্ডিভিজুয়ালি আমরা তথ্য দিয়েছি, সেখান থেকে কোন দল প্রত্যাশিত ঘনমাত্রা, মানে কি দুইজনের জন্যই কাজ করতে হবে, কাজ করে দেন আমাকে ডিসিশন দিতে হবে। তো এটা একটা ডিফারেন্ট আইটেমের কোশ্চেন, যেগুলো কিনা আমরা আমাদের মোলারিটি বা ঘনমাত্রা টপিকের মধ্যে দিয়েছি। শতকরা সংযুক্তি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এই অধ্যায়ের জন্য। তো আমরা দুটো স্যাম্পল কোশ্চেন রেখেছি। একটা হচ্ছে যে এই যৌগটা আমাকে বের করতে হবে বিক্রিয়া সলভ করে, দেন এই যৌগের মধ্যে যে সকল পরমাণু আছে সেই সকল পরমাণু শতকরা সংযুক্তি আমাকে নির্ণয় করতে হবে। আর একটা হচ্ছে যে দুইটা বিকারে আমি ইন্ডিভিজুয়াল যৌগ দিচ্ছি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছি, নাইট্রিক অ্যাসিড দিচ্ছি, তাহলে এখান থেকে যে লবণ তৈরি হবে ওই লবণের শতকরা সংযুতি আমাকে নির্ণয় করতে হবে। সো আমরা এখান থেকে দুইটা প্রশ্ন প্র্যাকটিস করলেই এনাফ, যে আমি শতকরা সংযুতি কীভাবে বের করবো, শতকরা সংযুতি কীভাবে আসবে, তাহলে আমি এখান থেকে আমাদের বাকি কাজগুলো আমরা এখান থেকে কমপ্লিট করে ফেলতে পারবো। আণবিক সংকেত, স্থূল সংকেত খুবই একটা পপুলার আইটেম। দেখো এই যে পার্সেন্টেজ দেওয়া থাকবে, পার্সেন্টেজ থেকে আমরা আণবিক ভর দেওয়া থাকলে কীভাবে সেখান থেকে আণবিক সংকেত বের করব। অনেক সময় পার্সেন্টেজ দেওয়া থাকবে না, অনেক সময় ইন্ডিভিজুয়াল তথ্য দেওয়া থাকবে, 4 গ্রাম কার্বন, 0.33 গ্রাম হাইড্রোজেন এবং বাকিটা হচ্ছে অক্সিজেন। সো এখানে কিন্তু ডিরেক্টলি পার্সেন্টেজ দেয় নাই, তা সত্ত্বেও কিন্তু প্রশ্নটা কিন্তু আণবিক সংকেত নির্ণয় করতে বলছে। সো আগের প্রশ্ন আর এই প্রশ্ন দুটো প্যাটার্ন কিন্তু আলাদা, কিন্তু কোশ্চেন সেম, আণবিক সংকেত বের করতে হবে। তো আমরা যদি এটা প্র্যাকটিস করি, আণবিক সংকেতে যে দুই রকমের প্রশ্ন আসতে পারে, দুই রকমই যদি আমি প্র্যাকটিস করে ফেলি, তাহলে আমাকে তো এই প্রশ্নে কেউ আটকাতেই পারবে না। সো আমরা এভাবেই কিন্তু তোমাদের জন্য এই সাজেশনটি তৈরি করেছি, যাতে করে কোনো প্রশ্ন মিস যাবে না, মিস যাওয়ার কোনো সুযোগই নাই এখানে। আচ্ছা দেখো, এইখানে একটা প্রশ্ন আমরা রেখেছি যেটা কিনা ঘনত্ব দিয়ে আসছে, খুবই রেয়ার কেসে আসে, বাট প্র্যাকটিস করে যাও, প্র্যাকটিস করলে তো এখান থেকে মিস যাওয়ার কোনো সুযোগ নাই। তো আমরা এই যে ঘনত্ব রিলেটেড যে প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা এখানে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এইটা দেখো স্থূল সংকেত, সবসময় যে আণবিক সংকেত আসবে এমনটা না, স্থূল সংকেত রিলেটেড প্রশ্ন আসতে পারে, তো আমরা সেটাও এখান থেকে প্র্যাকটিস করে ফেললাম। আচ্ছা, লিমিটিং বিক্রিয়ক প্রচুর আসে, দেখো এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। সো লিমিটিং বিক্রিয়ক কোনটি? আবার একটা প্রশ্ন হচ্ছে মিশ্রণের প্রকৃতি, যে মিশ্রিত দ্রবণের প্রকৃতি বিশ্লেষণ করো। লিমিটিং বিক্রিয়ক এবং মিশ্রণের প্রকৃতি সিমিলার টাইপের কোশ্চেন, বাট কোশ্চেন প্যাটার্নটা আলাদা। সো আমরা দুইটা টাইপের প্রশ্ন রেখেছি, যাতে করে তোমরা এক্সামে আসলে দুই রকম ভাবে যেন অ্যান্সার করতে পারো, যেটাই চাওয়া হোক না কেন। প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না কেন, দেখো এইটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কোনো একটা লিমিটিং বিক্রিয়কের জন্য প্রত্যাশিত উৎপাদ পাই নাই। তো সেই টাইপেরও একটা প্রশ্ন আমরা এখানে রেখেছি। তারপরে যে দ্রবণ প্রস্তুত হবে তার প্রকৃতি, HCl যোগ করলে, অর্থাৎ এইটা মিশ্রণের প্রকৃতি রিলেটেড, বাট কোশ্চেনের চিত্রটা একটু বুঝতে হবে, চিত্র রিলেটেড, যে মিশ্রণের প্রকৃতি আমাদের মাঝে মাঝে বুলেট পিপেট থেকেও প্রশ্ন করে ফেলতে পারে। তো আমরা যেন সেগুলো সম্পর্কে একটা আগাম ধারণা রাখি, যাতে করে আমরা আমাদের মূল এক্সামে যেন কোনো রকম সেগুলোতে মানে আটকে না যাই, আমরা যেন প্রশ্ন আসলে যেন সেগুলো আমাদের মিস না হয়ে যায়। শতকরা পরিমাণ বা উৎপাদের শতকরা পরিমাণ, কতটুকু উৎপাদ তৈরি হবে তার একটা হিসাব নিকাশ। তো দেখো এখানে আমরা নমুনা রেখেছি, বলতেছে যে নমুনা 1 এবং নমুনা 2 এর মধ্যে কোনটি পরীক্ষাগারে ব্যবহারের জন্য অধিকতর উপযোগী উৎপাদের শতকরা পরিমাণের জন্য নির্ণয় করে। অর্থাৎ আমরা শতকরা পরিমাণ যার বেশি সেটাই তো পরীক্ষার জন্য বা নমুনা, সেই নমুনাটা বেশি ভালো, তাহলে আমরা সেগুলো এখান থেকে উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়ের মাধ্যমে নির্ণয় করব। তারপরে লবণ, সর্বোচ্চ কতটুকু লবণ তৈরি হবে, তাহলে এটাও তো, লবণও তো একটা উৎপাদ, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ তৈরি করবে, সেটা একটা উৎপাদ, তাহলে এটাও কিন্তু আমাদের উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়ের একটা প্রসেস। আচ্ছা নেক্সট কি দেখো,
আর নেক্সট হচ্ছে গিয়ে যে কত লিটার গ্যাস পাওয়া যাবে যদি আমরা দুইটা যৌগকে মিশ্রিত করি, একটা গ্যাস তৈরি হবে, সেটা আমরা কতটুকু পাবো, তাহলে এই গ্যাসটা কি উৎপাদ না, তাহলে এটাও কিন্তু একটা উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়ের একটা প্রসেস। এরকমভাবে আমরা অনেকগুলো উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়ের প্রসেস রেখেছি। তো তোমরা যদি এইগুলো প্র্যাকটিস করো, যেগুলো তোমাদেরকে এখানে দেখানো হলো সেগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, আশা করতেছি ষষ্ঠ অধ্যায় রিলেটেড তোমাদের যা কিছু আছে সবকিছু তোমাদের কভার হয়ে যাবে। তো এবারে যাচ্ছি আমরা সপ্তম অধ্যায়, দেখি সপ্তম অধ্যায় থেকে আমাদের কোন কোন প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে, তো সেগুলো আমরা দেখব। সপ্তম অধ্যায়ের প্রশ্নগুলো একটু ফলো করো। জ্ঞানমূলকের জন্য আসলে এই প্রশ্নগুলো আসার মতো আমাদের, যেগুলো আমরা তোমাদেরকে এখানে দিয়েছি, তো এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিবা। অনুধাবনের জন্য বা সংক্ষিপ্তের প্রশ্ন আকারে আমাদের একমুখী উভমুখী বিক্রিয়া নেওয়া, পলিমারকরণ বিক্রিয়া, আদ্র বিশ্লেষণ বিক্রিয়া ইত্যাদি বিক্রিয়া এখানে প্রশ্ন এসেছে। আমরা ফোকাস করেছি টাইপ 3-তে। আচ্ছা দেখো, টাইপ 3-তে প্রশ্নগুলো আসতে পারে নাম্বার 1 জারণ মান নির্ণয়। তো দেখো এই যে প্রশ্নগুলো দেখো, জারণ মানের প্রশ্নগুলো কিভাবে আসতে পারে, যেখানে বলতেছে উদ্দীপকের 2 নঙ্গে ব্যবহৃত জারক পদার্থের, জারক পদার্থটা কি হতে পারে, পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে ওই পটাশিয়াম ডাইক্রোমেট যে মৌল, তার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান নির্ণয় করতে বলতেছে। অনেক সময় বিক্রিয়া থেকে আমাকে যে এ যৌগটা বের করতে হবে, এই যৌগ বের করে এই যৌগের মধ্যে সালফার আছে, সেই সালফারের জারণ মান আমাকে বের করতে হবে। সো ডিফারেন্ট আইটেমে জারণ মান কিভাবে বের করা যায় সেই সকল কিছু কিন্তু আমরা এখানে 4টা বা 3টা প্রশ্নের মধ্যে আমরা তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে যাচ্ছি আমরা জারণ বিজারণ বিক্রিয়ায় বা রেডক্স বিক্রিয়ায়। তো এইখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে অথবা দেওয়া, তোমরা সাজেশনে দেখবে যে অনেকগুলো অথবা। এখন অথবাগুলো কেন দিলাম, একই রকম অনেকগুলো বিক্রিয়া প্রশ্ন এসেছে, বাট বিক্রিয়া সেম, অ্যান্সার প্যাটার্ন সেম, বাট কোশ্চেনের ধরনটা আলাদা। তো একটা যদি প্র্যাকটিস করতে পারো, নিচেরটাও পারবা, তারপরেরটাও পারবা, তারপরেরটাও পারবা। আমরা সবগুলো প্রশ্নই তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য দিচ্ছি, যেগুলো প্র্যাকটিস করলে তোমাদের ভয় দূর হবে, পরীক্ষার হলে কোশ্চেন কমন পাওয়ার চান্সটা বেড়ে যাবে। সো জাস্ট সেম টাইপের প্রক্রিয়া দেখো, উদ্দীপকের 2 নং বিক্রিয়ায় একই সংখ্যক ইলেকট্রন আদান প্রদান ঘটে, এই বিক্রিয়াটা করে আমাকে সেটা দেখাতে হবে। আবার হাইড্রোজেন সালফাইড দিয়ে প্রশ্ন আসতে পারে, দেখো এই যে। আবার এখানে দেখো সেম বিক্রিয়া, বাট প্রশ্নটা কিন্তু আলাদা। দেখো এখানে বলতেছে যে জারক বিজারিত হয়, বিজারক জারিত হয়, উক্তিটি 2 নং বিক্রিয়ার আলোকে ব্যাখ্যা করো। আবার সেম বিক্রিয়া দিয়ে প্রশ্ন করতেছে যে জারণ বিজারণ যুগপৎভাবে ঘটে, বিক্রিয়া সেম বাট কোশ্চেন আলাদা। এজন্য আমরা এটাকে অথবা দিয়ে রেখেছি, যাতে করে তোমার কাছে 2টা প্রশ্নই দেখা হয়, তুমি যেন এক্সাম হলে এই কোশ্চেনটা দেখে যেন বিভ্রান্ত না হয়ে যাও, আল্লাহ এটা তো পারি না বা এটা তো আমার কাছে আননোন, এটা যেন মনে না হয়। এজন্য আমরা এই টাইপের সমস্ত প্রশ্নগুলো রেখেছি। আবার দেখো প্রতিস্থাপন বিক্রিয়া, আয়রন প্লাস কপার সালফেট, আয়রন সালফেট প্লাস কপার, প্রতিস্থাপন বিক্রিয়া, সমস্ত প্রতিস্থাপন বিক্রিয়া, যতগুলো প্রতিস্থাপন বিক্রিয়া আছে আমরা জানি প্রতিস্থাপন বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া। সো আমরা সমস্ত প্রতিস্থাপন বিক্রিয়াগুলোকে কিন্তু এখানে রেখেছি, যাতে করে আমরা সেগুলোকে প্রপারলি ট্রিটমেন্ট করতে পারি। আচ্ছা, এটাও প্রতিস্থাপন বিক্রিয়া, বাট এখানে প্রতিস্থাপন হয় সালফার ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়, সেই বিক্রিয়াগুলো আমরা এখানে রেখেছি। ওকে, তো জারণ বিজারণ বিক্রিয়ায় যে যৌগপদ ঘটে সেখানে আমরা অনেকগুলো এক্সাম্পল তোমাদের জন্য দিয়ে রেখেছি, যেগুলো দেখলে আশা করতেছি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আর যেগুলো প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই পরীক্ষা হলে কোশ্চেন কমনের হার বেড়ে যাবে। নন রেডক্স বিক্রিয়া, যেখানে আসলে জারণ বিজারণ বিক্রিয়া হবে না, সেই টাইপের বিক্রিয়া। তো এইখানেও কিন্তু আমরা অনেকগুলো রেখেছি যে 1 ও 2 এর মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য ব্যাখ্যা করো, 1 ও 3 এর মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য ব্যাখ্যা করো, আর হচ্ছে কি যে 2 ও 3 এর মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। তো বৈসাদৃশ্য মানেই কি, সাদৃশ্য বৈসাদৃশ্য মানেই কি, রেডক্সের সাথে নন রেডক্সের কোনো মিল নাই, আদ্র বিশ্লেষণ বিক্রিয়া এবং পানি যোজন বিক্রিয়ার মধ্যে কোনো মিল নাই। সো এই টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আমরা তোমাদের জন্য ধারাবাহিকভাবে 3টা প্রশ্নের মধ্যে রেখেছি, যেই 3টা প্রশ্নের আইটেম প্র্যাকটিস করলে তোমাদের মোটামুটিভাবে এখান থেকে সকল কিছু কভার হয়ে যাবে। ওকে, তো যাচ্ছি আমরা নেক্সট লা শাতেলিয়ার নীতি, খুবই পপুলার একটা টপিক এখান থেকে, যেটা প্রতি বছর প্রশ্ন আসে। তো লা শাতেলিয়ার নীতির প্রশ্নগুলো, বিক্রিয়াগুলো কিরকম হতে পারে তারই একটা স্যাম্পল বা নমুনা তোমরা এখানে দেখতে পারতেছো। যে এই যে বিক্রিয়া দিয়ে আমাকে বলতেছে যে চাপের প্রভাব ব্যাখ্যা করো, আবার কোনো জায়গায় বলবে চাপ ও ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করো, কোনো জায়গায় বলতে পারে তাপমাত্রা ও চাপের প্রভাব ব্যাখ্যা করো। সো কোশ্চেন ভ্যারাইটি আইটেমের হতে পারে, আমরা তাপ, চাপ, ঘনমাত্রা 3টা জিনিস পড়লেই আমাদের হয়ে যাবে। তবে তাপ এবং চাপ এই দুইটা প্রচুর আসে, ঘনমাত্রাটা খুবই কম আসে। তাপ এবং চাপ এই দুইটা যদি আমরা পড়ে ফেলতে পারি, তাহলে আমাদের সপ্তম অধ্যায়ের লা শাতেলিয়ার নীতি রিলেটেড যেই প্রশ্নগুলো আছে সেগুলো আমাদের এখান থেকে কি হয়ে যাচ্ছে, কভার হয়ে যাচ্ছে। সো সপ্তম অধ্যায়ের কিন্তু বিক্রিয়া এবং লা শাতেলিয়ার নীতি এই দুইটা টপিকই খুব বেশি পপুলার। এই দুইটা টপিক যদি আমরা পড়তে পারি তাহলে আমাদের সপ্তম অধ্যায়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো বাকি রইল কি শুধুমাত্র অধ্যায় 11। তো দেখি অধ্যায় 11 থেকে কি আসতে পারে। 11 অধ্যায়ের প্রশ্নগুলো একটু দেখো, যেহেতু 11 অধ্যায়ের মধ্যে আমাদের টপিক বেশি, তার মানে কিন্তু এখান থেকে আমাদের প্রশ্ন বেশি। প্যারাফিন, অ্যালকাইল মূলক, সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিয়ে বিভিন্ন প্রশ্ন আসবে। অনুধাবনমূলকের প্রশ্নগুলো দেখো, ফেনল, নেপথালিন, সমগোত্রীয় শ্রেণী, অ্যালকাইল মূলক, প্রোপিনকে অলিফিন বলা হয় কেন, ইথিনকে অলিফিন বলা হয় কেন, এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে জাস্ট ডিরেক্টলি আমরা বিক্রিয়াতে চলে যাচ্ছি।
তো প্রথম যে বিক্রিয়াগুলো আমরা এখানে নিয়ে কথা বলতে যাই সেটা হচ্ছে অ্যালকেন প্রস্তুতি। তো অ্যালকেন থেকে কিন্তু দেখো 3 রকম অ্যালকেন টপিকের মধ্যে 3 রকমের প্রশ্ন আসতে পারে এখান থেকে। শুধুমাত্র যে অ্যালকেন আসবে এমনটা না, চেতনানাশক, কার্বন টেট্রাক্লোরাইড, এটাও কিন্তু অ্যালকেন পার্টের মধ্যে। সো আমরা প্রত্যেকটা পার্ট থেকে একটা করে প্রশ্ন রেখেছি। এক্স থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বন প্রস্তুত করো, এক্স কি অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুতির কথা বলতেছে। তারপরে এ ও বি হতে ইথেন প্রস্তুত করা সম্ভব কিনা, এ কে 3 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড আর বি হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। সো অ্যালকোহল জৈব অ্যাসিড থেকে কিভাবে অ্যালকেন তৈরি করা যায় তার একটা নমুনা প্রশ্ন আমরা এখান থেকে রেখেছি। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান আর হচ্ছে CCl4, তারা বলতেছে যে চিত্র 2 এর যৌগ হতে কিভাবে চিত্র 3 এর যৌগ প্রস্তুত করা যায়। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান মিথেন থেকে তুমি কিভাবে কার্বন টেট্রাক্লোরাইড প্রস্তুত করতে পারবা। এই সকল টপিকগুলোকে আমরা অ্যালকেন পার্টের মধ্যে রেখেছি। আচ্ছা, অ্যালকিন। তো দেখো অ্যালকিন প্রস্তুতির মোস্টলি আমাদের অ্যালকিনের ম্যাক্সিমাম প্রশ্নই আসে অ্যালকোহল থেকে, বাট ভিন্ন ভিন্ন বিক্রিয়া, ভিন্ন ভিন্ন কোশ্চেন প্যাটার্ন, আমরা সমস্ত কোশ্চেন প্যাটার্নগুলোই কিন্তু তোমাদের জন্য এখানে দিয়ে দিয়েছি। দেখো সমস্ত অথবা দিয়ে আমরা তোমাদেরকে দিয়েছি। সো সকল প্রশ্নের অ্যান্সার ম্যাক্সিমাম সেম, প্রশ্নের অ্যান্সার সেম, কিন্তু প্রশ্নের ধরনটা আলাদা। তো তোমরা যেন ভিন্ন ভিন্ন ধরন থেকে প্র্যাকটিস করতে পারো একই অ্যান্সার, সেজন্য কিন্তু আমরা এই যে দেখো নমুনা কোশ্চেনগুলো এখানে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি। নমুনা প্রশ্ন, একই রকম প্রশ্ন, জাস্ট আমরা যদি প্রশ্নগুলো একবার দেখি, আমাদের তো আর অ্যান্সার মুখস্থ করা লাগছে না, কেননা অ্যান্সার সবারই ম্যাক্সিমাম সেম, সবার অ্যান্সার সেম, কিন্তু প্রশ্নের ধরনটা আলাদা। সো আমাদের প্রশ্নের ধরনটা বুঝতে পারলেই হয়ে যাবে, আমরা তো অ্যান্সার এটার পারি। আচ্ছা, নেক্সট দেখো অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা। সো অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা হয়তো বা আমাকে ইথিন নিয়ে বলবে, আর না হয় প্রোপিন নিয়ে বলবে, আর না হয় বিউটিন নিয়ে বলবে। এই তিনটার মধ্যেই কিন্তু ঘুরে ফিরে প্রশ্নগুলো আসে। সো এই তিনটার মধ্যে যে আসবে, যেরকম এখানে এন এর ভ্যালু 3 বলছে, প্রোপিন নিয়ে কথা বলতে চাচ্ছে। আবার এখানে বলতেছে আণবিক ভর 42, তার মানে এটাও প্রোপিন নিয়ে কথা বলতেছে, প্রোপিন নিয়ে কথা বলতেছে, N3 প্রোপিন নিয়ে কথা বলতেছে, AB এইখানে দেখো যা মানে বিক্রিয়াগুলো জাস্ট একটা যৌগকে নির্দিষ্ট করে বলতেছে, কিন্তু আমাকে জাস্ট এখন সেই অ্যান্সারগুলো আমাকে খুঁজে বের করতে হবে যে অ্যান্সারগুলো কি, প্রশ্নগুলোর ধরনগুলো কিভাবে আসতে পারে। ঠিক আছে কথাটা? তো অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা বহু বোর্ডে এসেছে, অনেকগুলো বোর্ডে এসেছে। তো আমরা সেগুলো যদি প্র্যাকটিস করতে পারি, আমাদের এখান থেকে আমাদের টোটাল যেই পার্টটুকু আছে সেই পার্টটুকু আমাদের কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী অংশে। অ্যালকাইনের অসম্পৃক্ততার পরীক্ষা। দেখো এই যে অ্যালকাইন, পি যৌগ প্লাস পানি বিক্রিয়া করে ইথেনল প্রস্তুত করতেছে। পি যৌগটির অসম্পৃক্ততার পরীক্ষা বর্ণনা করো। পি যৌগ হচ্ছে একটা অ্যালকাইন, অ্যালকাইনের অসম্পৃক্ততা জানতে যাচ্ছে। এক্স যৌগ হচ্ছে একটা অ্যালকাইন, অসম্পৃক্ততার পরীক্ষা জানতে যাচ্ছে। ঠিক আছে, ব্রোমিন দ্রবণের কথা মেনশন করছে, তাহলে অবশ্যই এখানে অসম্পৃক্ততার পরীক্ষা নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। এইভাবেই কিন্তু আমরা আমাদের রোড টু মিশন 100 সাজেশনটি তোমাদের জন্য তৈরি করেছি, যেটা আসলে খুবই তোমাদের জন্য ইফেক্টিভ এবং হেল্পফুল হবে। অ্যালকোহল প্রস্তুতি, দেখো কোন কোন জায়গা থেকে অ্যালকোহলের তৈরি করা যেতে পারে, সব রকমের প্রশ্ন এখানে ইনক্লুড করা হয়েছে। এই যে এ হচ্ছে অ্যালকিন, বি হচ্ছে অ্যালকোহল, তাহলে এ থেকে বি, তাহলে এ থেকে বি মানে কি, অ্যালকিন থেকে অ্যালকোহল। তো আমরা এইভাবে মূলত আমাদের প্রশ্নগুলো রেখেছি। ভিন্ন ভিন্ন যৌগ থেকে অ্যালকোহল প্রস্তুত করার কথা বলেছে। তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো, তোমাদের আশা করতেছি এই আমাদের যে রোড টু মিশন 100 সাজেশন, সেই সাজেশনের যে মূল উদ্দেশ্য, যেন কোনো স্টুডেন্টের কোনো প্রশ্ন মিস না যায়, সেই উদ্দেশ্যে আমরা সফল হতে পারবো। এলডিহাইড প্রস্তুতি, দেখো এলডিহাইড প্রস্তুতি। সো এলডিহাইড প্রস্তুতির কথা এখানে বলেছে। সো আমরা এলডিহাইড প্রস্তুতি এখানে দেখলাম, এলডিহাইড প্রস্তুতির যে বিক্রিয়াগুলো আছে সেগুলো আমরা এখানে ব্যাখ্যা করলাম। জৈব অ্যাসিড প্রস্তুতি, জৈব অ্যাসিড প্রস্তুতির যে বিক্রিয়াগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে দিয়েছি। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 11 অধ্যায়ের যে কার্বন কমানো, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, কার্বন কমাতে বলে আমাদেরকে। সো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার কিন্তু স্যাম্পলগুলো আমরা এখানে রেখেছি, যেগুলো তোমরা দেখলে সরাসরি বুঝতে পারবা যে এই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে কিভাবে রসায়নে 100তে 100 পাওয়া যায়। আসো ভিডিওর শেষ দিকে আমরা একটু মান বন্টন নিয়ে কথা বলি। আমাদের কাছে 7টা প্রশ্ন আসবে সৃজনশীল আকারে, 4টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, 4 × 10 = 40। আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 7টা, অ্যান্সার করতে হবে 5টা, 5 × 2 = 10, আর 25টা হচ্ছে এমসিকিউ, এই মোট 75, আর বাকি 25 হচ্ছে প্র্যাকটিক্যাল। তো তোমাদের একটা প্রশ্ন কমন যে স্যার কোন কোন অধ্যায়গুলো পড়লে আমরা সৃজনশীল কমন পাবো। তো দেখো আমাদের অধ্যায় হচ্ছে 6টা, 3, 4, 5, 6, 7, 11। তার মানে এইটুকু শিওর যে 6টা অধ্যায় থেকে 6টা প্রশ্ন আসবেই আসবে। আর কোনো একটা অধ্যায় থেকে প্রশ্ন ডাবল আসতে পারে, সেটা হতে পারে 11, হতে পারে 7, হতে পারে 6, হতে পারে 5। তবে কেমিস্ট্রিতে যেই বিষয়টা মাথায় রাখতে হবে অবশ্যই যে কোশ্চেন মিক্সড আপ হবে, এমন আশা করাটা খুবই ভুল যে আমরা 6 থেকেই ফুললি একটা কোশ্চেন আসবে, 5 থেকেই ফুললি একটা কোশ্চেন আসবে। কোশ্চেনগুলো মিক্সড আপ হয়ে আসে, 3-এর সাথে 4-এর মিলে প্রশ্ন আসতে পারে, 4-এর সাথে 5-এর মিলে প্রশ্ন আসতে পারে, 6-এর সাথে 11-এর মিলে প্রশ্ন আসতে পারে। তো এই জন্য সব থেকে সেফ জোনে তারাই থাকবে যারা সকল অধ্যায় ভালো মতো কমপ্লিট করতে পারবে। বাট যদি কেউ একান্ত সেটা না পারো, তাহলে অবশ্যই তুমি তোমার ফেভারিট জোন থেকে 4টা চ্যাপ্টার ভালো মতো কমপ্লিট করে যাও। ফেভারিট জোন থেকে যেই 4টা চ্যাপ্টার তোমার ভালো লাগে সেই 4টা চ্যাপ্টার কমপ্লিট করে যাও, ওখান থেকে তো 4টা সৃজনশীল আসবেই।
এখন সেফ জন্য থাকতে হলে আমাদেরকে বেশি করে পড়তে হবে। আর যেটা বললাম যে কেমিস্ট্রি কোশ্চেনটা মিক্সড আপ হয়, এজন্য আমি সবাইকেই বলবো যে মিক্সড হয় যেহেতু গ হয়তো এক চ্যাপ্টার থেকে আসবে, ঘ হয়তো এক চ্যাপ্টার থেকে আসতে পারে, তো তুমি তো একটা সেমিস্টার ধরে ফুললি অ্যান্সার করতে চাচ্ছ, তো অবশ্যই তুমি যত চ্যাপ্টারগুলো ফুল আইডিয়া নিয়ে যাবা ততই তোমার ভালো করার হার বেড়ে যাবে। বাট স্টার চিহ্ন দেওয়া চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসার চান্স বেশি, 5, 6, 7, 8 সবগুলো থেকেই আসবে। বাট যদি জিজ্ঞেস করা হয় স্যার তারপরেও আপনি একটু বলেন যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, অ্যান্সার হচ্ছে 5, 6, 7, 11। 11কে হয়তো বা তুমি চাইলে আরো একটা স্টার চিহ্ন দিতে পারো, যেহেতু এখানে টপিক বেশি, তার মানে এটা আরো একটু বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এই হচ্ছে আমাদের মানবন্টন, যেই মানবন্টনটা আমরা আসলে এসএসসি সময় ফলো করতে পারবো। তো ওভারঅল কথা হচ্ছে রোড টু মিশন 100 সাজেশনটি তোমাদেরকে এমনভাবে তৈরি করা হয়েছে কোনো প্রশ্ন মিস যাওয়ার কোনো সুযোগ নেই। তাই আমি আমার প্রিয় শিক্ষার্থীদেরকে বলবো যে এই সাজেশনটি ফলো করো, এই সাজেশনটি ফলো করো। এই সাজেশনের অ্যান্সার, এই সাজেশনের ভিডিও পেতে চাইলে তোমরা ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করো। এই ইজি কেমিস্ট্রি বইয়ের মধ্যে কিন্তু সকল কিছুই জাস্ট এভাবে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। তো তোমরা বইটি সংগ্রহ করবে, তোমরা সাজেশনটি ফলো করবে, ফলো করে তোমরা 100তে 100 পাবে এই আশা রেখেই আমি আজকের পর্বটি, আজকের এই সাজেশনের ভিডিওটি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।